Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. আকাশী রেকর্ড বেসিক্যালি হচ্ছে চিত্রগুপ্তের যে লাইব্রেরি ইন দ্য ইউনিভার্স, আমরা যখন রিডিরেক্টেড হয়ে যাই টুয়ার্ডস দ্য লাইব্রেরি, আর বলে লর্ড ব্রহ্মা, ওনার কাছে পারমিশন নিয়ে ঢুকতে হয়, কারণ হি ইজ অল ইন অল দেয়ার। তো তারপরে লর্ড ব্রহ্মাই সামনে না একটা এরকম উডেন একটা পাথ দেখতে পাই, এক একজন এক এক রকম দেখে। আমি দেখি উডেন একটা পাথ, ওখানে একটা ফোল্ডার মতন আসলো নিজের থেকে, ধাপ করে পড়লো না, জাস্ট আস্তে করে নামলো, পেজটা নিজে থেকে খুলে গেল আর ভিডিও চলতে থাকে। ওকে, অনেকে আবার শুধু লেখাগুলো পড়তে পারে, অনেকে শুনতে পায়, অনেকে ভিডিও দেখতে পায়। আমি তিনটেই পারি, মানে তিনটে বাই ডিভাইন গ্রেস পেয়ে গিয়েছি। তো ওইটা আমি এই কাজে দারুণ এফেক্ট, আমি পুরো দেখতে পাই ইয়ার কখন কি হয়েছিল, টাইমটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ইয়ার কোথায় জন্ম নিয়েছিল কি, এভরি ডিটেলস, জাস্ট লাইক পিএলআর, বাট দ্য পার্সন ইজ নট উইথ মি। তারপরে ওখান থেকে দেখে আবার আমাদের ওনাদের সম্মতি নিয়ে ফোল্ডার ক্লোজ করে আসতে হয়। তো তারপরে ওই ভদ্রলোককে দেখে না আমার ফাট করে না, আমি প্রথমে বিশ্বাস করছি না যে এটা কেন হচ্ছে। মহাভারতের যুদ্ধ দেখতে পেয়েছি ওই ভদ্রলোকের শুধু চেহারাটা দেখে। বাবা আমাকে মহাভারতে না যুদ্ধক্ষেত্রে নিয়ে চলে গেছে আমাকে, একদম ধাপ করে বাবা আমাকে ওনার রিয়েল যে পিকচারটা দিয়ে দিয়েছেন। হি ইজ দ্য ক্যারেক্টার অফ দুঃশাসনা ফ্রম মহাভারত, আর যে ওনার বস সে হচ্ছে দুর্যোধনা। নমস্কার বন্ধুরা, আমার নতুন পডকাস্টের এপিসোড আজকে আমার সঙ্গে রয়েছে একজন খুব বিখ্যাত অ্যাস্ট্রোলজার। আমি অ্যাস্ট্রোলজারই বলবো, বাট এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, বিকজ শি ইজ অলসো পার্ট অফ অ্যাস্ট্রোটক। উনি অ্যাস্ট্রোটকেও রয়েছেন অ্যাজ আ শাসা, বাট আজকে আমাদের কাছে আছে অ্যাজ রিনিতা। তো আজকে রিনিতা দিয়ে আমাদেরকে তিনটে মেজর এলিমেন্টের উপরে এনলাইটেন করবেন। সেই তিনটে এলিমেন্টের মধ্যে ফার্স্ট এলিমেন্ট আসছে পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন। তারপরে একটা নতুন একটা এলিমেন্ট আসছে যেটা ডিএলআর, যেটা কোনোদিন কভার্ড হয়নি আমাদের কোনো পডকাস্টে। সো ইটস ডিভাইন লাইফ রিগ্রেশন অ্যান্ড আকাশী রেকর্ডস। আমরা তিনটে নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। খুব একটা ইন্টারেস্টিং পডকাস্ট হবে। তো লেটস গো টু রিনিতাদি। তো রিনিতাদি, থ্যাংক ইউ সো মাচ আমাদের টিআরসি পডকাস্টে আসার জন্য। আর আমার এই পডকাস্টে বেসিক্যালি আমরা প্রত্যেকবার একটা নতুন টপিকের উপরে ডিসকাস করি। সো থ্যাংক ইউ, তোমাকে পেয়েছি। আর আমাদের এই যে আজকে যে সেশনটা হচ্ছে, মেইনলি আমরা তিনটে জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন, ডিএলআর, ডিভাইন লাইফ রিগ্রেশন অ্যান্ড আকাশী রেকর্ডস। তো সবার আগে আমি তোমাকে বলবো যে তুমি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে যদি স্টার্ট করো, তা তুমি আমাকে বলো যে পিএলআর জিনিসটা এক্স্যাক্টলি কি। আচ্ছা, এখন তো ভীষণ ফেমাস হয়ে গিয়েছে পাস্ট লাইফ রিগ্রেশন করতে করতে। তো বেসিক্যালি পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে গিয়ে আমরা এই লাইফে যে স্টাক এনার্জি, কারোর না কারোর, মানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি স্টাক হয়ে আছে বা মেন্টালি ইমোশনালি স্টাক। এই স্টাক যে জোনটা, এটা আমাদের পাস্ট লাইফ থেকে কানেক্টেড। ওইখানটা গিয়ে যদি ওই জায়গাটা ঠিক করা যায় থ্রু হোপোনোপোনো প্রেয়ার বা ফ্রম ডিভাইন হেল্প অ্যান্ড সোল হেল্প, তো ওরা যদি মাফ করে দেন, তবে এখানে 5D ওয়ার্ল্ডে আগে যদি মাফি পেয়ে যাই আমরা, 3D ওয়ার্ল্ডে প্রজেক্টেড হয়। তখন ঠিক যে জায়গাগুলো আমরা আটকে গিয়েছি সেই জায়গাগুলো যখন ইরেজ হয়ে যায়, কারণ তাদের ব্লেসিংস চলে আসলো, তো when they will forgive us, তখন অটোমেটিকলি আমাদের লাইফে যে স্টাক যে জোনটা, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ওকে, এটাই হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশনে। যদি ছোট্ট করে আমি একটা আপনাকে ডেসক্রিপশন দিই, তো দিস ইজ ইট। বেসিক্যালি আমাদের লাইফের যে প্রবলেমসগুলো, ওটা কিন্তু আমাদের পাস্ট লাইফ থেকেই কানেক্টেড থাকে। ইনফ্যাক্ট আমাদের রোগ ব্যাধি এভরিথিং পাস্ট লাইফ থেকে কানেক্টেড থাকে। ঠিক আছে, কারোর সুগার আছে, যিনি আর কি পাস্ট লাইফ করান, ওনারা জানেন যে এটা কিন্তু পিছনে কারোর সাথে কর্ম বা যে কোনো কিছুতেই কিন্তু ওই যে ওই কার্সগুলো এসে কিন্তু এক একটা রোগের দিকে যায়। লাইক ক্যান্সার, সেম, মানে মারাত্মক রকমের কর্মা থাকলে তখন এই ধরনের রোগ আসে। ঠিক আছে, তখন আমি বলবো না যে পিএলআর করে ক্যান্সার ঠিক করে দেওয়া যাচ্ছে, এইগুলোতে আমি কোনো কথা বলবো না। আমি এটা বলবো যে দেখো, তো আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার। আই স্পেশালি কনসিডার কি আই হ্যাভ গট দ্য ব্লেসিংস, যেটা আমরা সবাই পাই। ভগবানের ব্লেসিংস আমরা সবাই পাই, কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে। তো আমি আমার বহু জন্মে যেগুলো দেখেছি, তো সেগুলোর যে ভালো কর্ম, বাজে কর্ম আমাকেও ফেস করতে হয়েছে, কিন্তু ভালো কর্ম করে এই জন্মের ভালো কর্ম মিশিয়ে আমি বাবার ব্লেসিংসটা বুঝতে পারছি।
তো আমরা সবাই বুঝতে পারি কি পারি না জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছি এবং সেটা আমি যেটা পেয়েছি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই সেই ব্লেসিংসটা পান। এটাই বেসিক্যালি বাবার হেল্প নিয়ে পুরো কাজটা করা, বিকজ ইট ইজ ভেরি টাফ অ্যান্ড আই এম আ সাইকিক হিলার, স্পিরিচুয়াল সাইকিক হিলার। তো আমাদের কাছে না আমাদের কাজটা কিন্তু ভীষণ কঠিন, ভীষণ। ইটস নট লাইক উই আর আর্নিং মানি, নো, উই আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সোল কি আপনার এই কাজটা আমি করব। আর আমি কি বলি, মানে অনেকে আছে কি পেমেন্ট করে দিতে চাইছে না, আগে করতে দিন, হোক স্যাটিসফ্যাকশন পান, তারপরেও আপনি দিতে চাইলে তখন দেবেন, এখন দরকার নেই, আগে দেখুন। কেউ যদি আগে দিতে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু বেসিকলি টাকা চাইতেও বেশি কতটা আমি শিখতে পেরেছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে যে আপনি যে ট্রাস্ট করলেন আমাকে, এই ট্রাস্টের সম্মানটা কি আমি আপনাকে দিতে পারবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি। ওকে, বিকজ দেখুন, মা সরস্বতী থাকলে মা লক্ষ্মী আসবেনি। মানে লক্ষ্মী খুব চঞ্চল হয়, কিন্তু ওনাকে যদি ধরে রাখতে হয় তখন মা সরস্বতীর আশীর্বাদ চাই। তো মা সরস্বতী থাকলে মা লক্ষ্মী থাকবেনি, ওটার দিকে কম তাকানোটাই ভালো। কাজটার দিকে যদি বেশি তাকানো যায় তখন ব্লেসিংসটা কিন্তু আপনিও যেরকম পাবেন, ধরুন আপনাকে আমি করে দিলাম, আপনি 80% পেলেন, 20% কিন্তু আমি পাবো ব্লেসিংস, তো সেটা তো আমার ঘুরে যাচ্ছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো কেউ যদি ভাবে যে আমরা মানুষকে ভুয়া কথাবার্তা বলছি, সরি, আমি যদি বুঝি যে কেউ আমাকে টাকার লোভ দেখাতে যাচ্ছে, আমি ডিরেক্টলি না করে দিই। একজন আছেন, আমি না করে দিয়েছি অলরেডি, কারণ বাবার ব্লেসিংসটা পেয়েছি এত জন্মে, এত কষ্ট করে, ফট করে তো পাইনি। আমি এই জন্মে 23 বছর বয়স থেকে মেডিটেশন করি। আমার বয়স দেখে আমি 2 বাচ্চার মা, নিশ্চয়ই আমি 23 বছর বয়সী নই, তাহলে মিনিমাম 20-24 ইয়ার্স আমার এই ফিল্ডে আছে। তারপরে গত জন্মে যে সঞ্চয় করা, যে ব্লেসিংস সব একসাথে এসে আমি নিজেও বুঝিনি আমি কি করে পেয়ে গিয়েছি। এটা বুঝতেও আমার 4 বছর মতো লেগেছে যে আই অ্যাম ইন্টারাক্টিং উইথ বাবা। এটা বুঝতে আমার 4 বছর। আজকে আমি বললাম যে আমি সবসময় ভাবতাম ইজ ইট ইলিউশন অর রিয়ালিটি, এটা নিয়ে আমার 4 বছর চলেছে যে আমি মনে হচ্ছে আমি এপিলেপসির মধ্যে চলে গেছি বোধহয়, নিজের মতন কিছু বানাচ্ছি। I got the direct answers from them কি তুই কি এগুলো জানতিস, তুই কি ওগুলো জানতিস, তুই কি। আর যে পয়েন্টে থামে সেই পয়েন্ট থেকে শুরু করে। আমরা কিন্তু অনেক সময় পয়েন্ট হারিয়ে ফেলি, ওখান থেকে আওয়াজগুলো যখন আসে ওই পয়েন্ট থেকে শুরু হয়। এমন এমন জিনিস আমাকে বলেছেন যেগুলো আমি কারোর সাথে ডিসকাস করছি, বলে তুই জানলি কি করে এগুলো তো ওখানে লেখা আছে, আমি নাম নিচ্ছি না কোথায় লেখা। বললাম আমি নিজেও জানি না, আমাকে যেটা ভাইব্রেশনে দিচ্ছি আমি সেটা নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি। তখন আমাকে বলেছিল যে যাদের সাথে আমি ডিসকাস করেছিলাম যে এগুলো কাউকে বলিস না, তো আমি বলতাম না। কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি কিন্তু কোনো হরোস্কোপ করি না, আমি বেসিক নিউমেরোলজিটা শিখেছি যে আপনার যদি নাম্বার 1 হয় বা 2 হয় বা 3 হয়, তাহলে কোন প্ল্যানেটের সাথে আপনি কানেক্টেড আর সেটার ক্যারেক্টারিস্টিক্স কি হয়, সেটাকে জাস্ট একটা হেল্প। বাদ বাকি বাবা যখন আমাকে পারমিশন দিলেন কি তুই এইবার নাম, কারণ বাবা ট্রেনিং দিয়েছেন, মানে আমি যতটুকু নিতে পারবো, সবাই তো ওনার কাছে যেতে পারে না, যেটুকু বাবা বুঝেছে যে নিতে পারবে সেটুকু বাবা দিয়েছেন, সেটাও কতটুকু আমি জানি না। এভরি ডে ইজ আ লার্নিং প্রসেস, এভরি ডে আই এম লার্নিং ফ্রম হিম। হি ইজ আদি গুরু, ওনার শিক্ষা দেওয়ার ধরনই আলাদা, যে আপনার ভিতরে যিনি বসে আছেন তার সাথে আমি আপনার সাথে কথা বলতে বলতে তার সাথে কথা বলবো, এটার পরীক্ষা আমাকে ওনাকে দিতে হয়েছে। এবং এটা আমাকে যখন প্রথম বলেছেন তুই এটা করতে, দেখি আমি ভয় পেয়েছি, না আমি পারবো না, আমি এত পারবো না, বলে তুই কর, আমি তো আছি। মানে দ্য ওয়ে দে ইন্টারাক্ট, বুঝতে পারছো যে আমরা যেভাবে কথা বলি না, হেলা ফেলা, দূর পরে করবো, দূর হয় না, দে ডিরেক্টলি টক লাইক দিস, তুই কর, ভুল হলে আমি তো বলে দেবই। তো যখন আমি ঢাকাতে ছিলাম, বেসিক্যালি আমাকে ইজি করে দিয়েছেন বাবা এইভাবে, এই রাস্তা দিয়ে যাচ্ছি, আচ্ছা ওই যে ভদ্রমহিলা আসছেন, বলতো ও কি ভাবছে মনে মনে, হ্যাঁ আমি পারবো না, ফার্স্ট রিঅ্যাকশন দিতে আমি পারবো না, তুই চেষ্টা করা, ভুল হলে আমি আছি। তো প্রথম একটু ভুল হতো, উনি ঠিক করে দিতেন, হ্যাঁ এটা ঠিক আছে, এরপরে এইটা আর একটু ধরো, এটা করতে 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 বাসে উঠলাম, বলতো উনি কি করছেন। তারপরে কোথাও গেলাম, হট করে দেখছি একজনের চেহারা থেকে আরেকটা চেহারা, মানে জাস্ট এরকম করে বুঝতে পারছি মানে আত্মার মতন একটা কিছু বেরিয়ে এসে আবার ঢুকে যাচ্ছে। তো মনে হয় না দুটো ইমেজ যেন আবার এক হয়ে গেল। তো তখন আমার কোয়েশ্চেন আসতো যে বাবা এটা আমি কি দেখছি, বললো তুমি এগোচ্ছ, তো যা দেখছো ওটাকে ধরো, গ্র্যাব ইট, যা দেখছো ইউ জাস্ট গ্র্যাব ইট, বাকিটা আমি বুঝবো। তো এই করতে 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 কিন্তু আজ এখানে যে বসে আছি পুরোপুরি তার কৃপায়।
হ্যাঁ, আপনি যে আমাকে ডাকছেন, আমি এটাও বলবো যে আপনাকে হি মেড ইউ ডু দিস ওয়ার্ক, কে ওকে তুমি ডাকো। আপনার ভিতরে যে ইনটিউশনটা, দিস ইনটিউশন ইজ অফ ইউনিভার্সাল ইনটিউশন। আমরা প্রত্যেকে যা ভাবি পজিটিভ, অল আর কামিং ফ্রম হিজ ইনটিউশন। Right. তো ইন আ ওয়ে আই উড সে কি উই অল আর কানেক্টেড। একদম উই একদম। অল আর, কেউ ভাববেন না যে আমি নিজেকে বিশাল মনে করছি আর আপনারা কিছু না, না আপনারা সবাই, আমার ক্লায়েন্টসরা অব্দি যারা আমার কাছে এসেছে, দে নো মোর দেন মি। তারা লর্ড কৃষ্ণাকে সামনে দেখছে, বুঝতে ভাবতে পারছো? লর্ড কৃষ্ণাকে সামনে দেখছে, আমি তো সামনে দেখিনি। আই ক্যান ইমাজিন, আই ক্যান নট ইমাজিনেশন, আই ক্যান সি থ্রু মাই থার্ড আই, দে ক্যান সি লাইক দিস। তো তারা যারা আমার ক্লায়েন্ট হয়েছে তাদেরই তো পা ধরে প্রণাম করা উচিত, বাবা তুমি লর্ড কৃষ্ণাকে দেখেছো। তো আই কিপ দিস মেন্টালিটি ইন মাই মাইন্ড কি আই এম আ লার্নার। আমি এখানে বসে তোমার থেকেও শিখবো, আমি ওনার থেকেও শিখবো। শেখাটা যেন থাকে, ইট ইজ আ কন্টিনিউয়াস ওভারফ্লো অফ নলেজ উইচ আই শুড গ্র্যাব। Right. আমি একটা বাচ্চার থেকেও শিখবো, একদম কিন্তু একদম। শেখাটার যেন শেষ না। আমি যে মুহূর্তে ভাববো আমি কেটা, আই হ্যাভ গট অল দ্য নলেজেস, ঠিক সেইখানেই বাবার আশীর্বাদ স্টপ হয়ে যাবে, সেখানেই আমার শেখা শেষ হয়ে যাবে। তো ওই জন্য আমি সেটাকে কখনো করবো না। বিং ভেরি গ্রাউন্ডেড, আই জাস্ট ওয়ান্ট টু স্প্রেড হিজ ব্লেসিংস অ্যামং দ্য পিপল, দিস ইজ মাই মোটো। তো এইবার আমাকে নেতাদি তুমি এটা বলো যে এই যে পিএলআর তুমি যখন করো কারোর সঙ্গে, তো পিএলআর প্রসেসটা কিরকম আছে? ফার্স্টে আমি একটা সেশন নিই ওভার দ্য ফোন। কারণ ধরো তুমি এসেছো আমার কাছে পিএলআর করতে, কিন্তু তোমার পিএলআর এর দরকারই নেই, ওকে। ঠিক আছে? তো আমি খামাখা তোমাকে ডাকবো না। তো আমি যে ইনস্ট্রাকশনটা পেয়েছি বাবার থেকে সেটা এটা যে ফার্স্ট ইউ টেক দ্য সেশন ওভার দ্য ফোন, তারপরে দেখো যে ওনার লাইফ হিস্ট্রিটা পুরো কি। কারণ ধরো তুমি আমার সাথে কথা বলছো, আই উইল আস্ক ইউ কি ইউ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, কি বাবাকে ইনভোক করে বসে যাও, কি বাবা আমাকে হেল্প করো, তারপর আমাকে বলতে থাকো। তো পুরো চাইল্ডহুড ডেজ থেকে নিয়ে এখন অবধি যতটা তোমার মনে আছে পুরোটা বলো, এর মধ্যেই বেরিয়ে আসবে যে তোমার রুট প্রবলেমটা কোথায়। তো যখন বলা শুরু করে দেয়, ফট করে ভাইব্রেশন পাওয়া শুরু করে দিই যে এরপরেও এটা বলতে যাচ্ছে, হ্যাঁ এটাতে এখানে হচ্ছে, ঠিক মানে যেরকম ডক্টররা ধরো তুমি একজন ডক্টর, তোমার হেড যে থাকবে না, সে কি করবে যে তুমি এটা করছো, শুনে নাও, এর পরে এইটা কিন্তু, হ্যাঁ এরপর এটা, জাস্ট লাইক দ্যাট। ওকে। তো হি ইজ দ্য বিগেস্ট গুরু। তো উনি কি করেন যে তুমি শোনো অ্যাজ আ শিষ্য, আমি তোমাকে বলতে থাকবো, তুমি সেটা নিতে থাকো, গ্র্যাব করতে থাকো। যখন এন্ড অফ দ্য সেশন তখন তুমি ওকে বলবে যে হ্যাঁ তোমার এইটা লাগবে। অনেকে বোকা হয়ে গিয়েছে, কিভাবে ওরা ভেবেছে আমি বলবো তোমার ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, তোমার এই হয়েছে, ইউ হ্যাভ টু স্পেন্ড 1 লাখ দিস দ্যাট। জিরো। আমি যে অ্যামাউন্টটা নিই ফিস ভেরি নমিনাল, ফিসটা বললাম না বিকজ আমার ক্লায়েন্টস জানে, ভেরি নমিনাল। মানে আমরা রেস্টুরেন্টে গেলে তার থেকে বেশি খরচ করে আসি নর্মালি। তো শোনার পর না আমার লাগলো যেটা বাবা যে ভাইবস দিলেন, ওর কিছুই লাগবে না, শুধু মন্ত্র লিঙ্কগুলো পাঠিয়ে দে যেগুলো আমি বলছি ফ্রম ইউটিউব। শি অর হি উইল জাস্ট লিসেন টু ইট থ্রাইস পার ডে। ওকে। যখন বলি না সবটা চুপ থাকে, দাদা আপনি চুপ আছেন কেন, আপনাকে মনে হচ্ছে আমি বলবো আপনার 1 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, বলবো না আমরা না ভাবিনি এত ইজিলি জিনিসটা ভাবা যায়। শুধু বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করবেন যে বাবা আপনাকে বলছে, আমাকে না, এটা বাবা আপনাকে সাজেস্ট করছে যে এটা করো তাহলে বেরিয়ে আসবে। মন দিয়ে করুন, 3 মাস বা 2 মাস বা 1 মাস বুঝতে পারবেন বাবার, হয়তো বা ইন্টারাক্ট করতে পারবেন কি পারবেন না জানি না, কিন্তু বুঝতে পারবেন বাবা আপনার লাইফে আছে, বাবার যে অস্তিত্ব ফিল করতে পারবেন। রাইট। তো আমাকে একটা ক্লাসিক তোমার কেস স্টাডি যেটা করেছো সেটা একদম একটু অডিয়েন্সকে বলো। অ্যামেজিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স বলতে গেলে মানে এটাকে ভাবতেও পারিনি আমি কোনোদিনও। বলবো যখন জানি না দর্শকদের কিরকম মনে হবে, বাট ইট ইজ ভেরি ট্রু। আর আমি বলছি তোমাকে, আমি আসার আগে ভদ্রলোককে নক করেছি যে ইন কেস যদি আমার হোস্ট চায় তোমার সাথে অফ ক্যামেরা কথা বলতে, তুমি কি বলবে? উনি অফিসে আছেন বলে কোনো আনসার পাইনি, বাট আমার ইচ্ছে আছে আমি তোমার সাথে আমি কথা বলিয়ে দেবো, ঠিক আছে? বিকজ হি ইজ স্টেইং ইন কলকাতা। ওকে, ঠিক আছে। তো তবে পারমিশন নেওয়া হয়ে গেছে আমার যে আমি ওনার কেসটা বলবো। তো মিস্টার অবিনাশ নাম রাখলাম, একটা মেড নেম অবিনাশ। তো কয়েকদিন আগে আমাকে ফোন করেছেন যে ম্যাম আমি খুব কথা বলতে চাই আপনার সাথে। আমি না ওনার ভাইব্রেশনটা থ্রু ফোনেই বুঝতে পারছি ভীষণ রেস্টলেস, ভীষণ, মানে বোঝা যায় ফোনে কথা বলার মধ্যেই বোঝা যায় যে কেউ খুব রেস্টলেস, কেউ খুব পেনে আছে। কারণ আমরা যখন কথা বলি না, এভরিথিং ইজ ভাইব্রেশন। আপনি যে বসে আছেন
এটা যদি স্ক্যান করা হয় ইটস কমপ্লিটলি আ ভাইব্রেশন। ঠিক আছে, তো ওভার দ্য ফোনেও বোঝা যাচ্ছে যে ওনার ভাইব্রেশনটা ভীষণ রেস্টলেস এবং দিশা খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। যদিও উনি ভালো জায়গায় চাকরি করেন কিন্তু শান্তিতে নেই, এইটুকু ভাইব্রেশন আমি ওনার আওয়াজে পেয়ে গিয়েছি। তাই বললাম যে ঠিক আছে, আমি আপনি ভীষণ ডিস্টার্ব ফিল করছেন, ভীষণ রেস্টলেস লাগছেন, আমি আপনার সাথে কথা বললাম, একটু সময় দিই। বলে না না, আপনি প্লিজ অবশ্যই ফোন করবেন, আই নিড ইয়োর গাইডেন্স। এইরকম করে যাচ্ছে। ঠিক আছে, তো আওয়াজ পেলাম যে ওরটা দেখবি, ডিরেক্ট একদম ওরটা দেখবি। হ্যাঁ মানে আচ্ছা, আমি যে বলছি না যে কথাগুলো, এগুলো কিন্তু নট মেড বাই মি। যখন আমি নর্মাল কথা বলছি বুঝতে পারছো যে আমি কিন্তু ডিফারেন্ট বলি, কিন্তু যখন ফিউ ওয়ার্ডস আসছে ডিফারেন্ট একদম, ওরটা দেখবে। কিন্তু এনারা কিন্তু বেশি কথা বলেন না, আবার এমন ভাবে আনসার দিয়ে যায় না, মনে হয় কোনো টর্চের লাইট যেন গেল, আমি যেন ওই টর্চের লাইটটা গিয়ে ওই আনসার অব্দি পৌঁছে গেলাম, বুঝে গেলাম। এইভাবেও আনসার দেন, অদ্ভুত। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি যে বাবার সাথে কথা বলছি ওটা ওনাকে আমি জানাইনি। আমি বলছি ঠিক আছে, বলে যত তাড়াতাড়ি পার দেখ, ওর দরকার আছে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে বোধহয় আমি তখনও জানি না যে কতটা দরকার, আমি তো জানি না, বাট আই উইল গিভ মাই বেস্ট, বাবা বলেছেন। তারপরে আমি রাত্রিবেলায় ওনাকে ফোন করি যে আপনি ফ্রি আছেন? বলে হ্যাঁ আমি ফ্রি আছি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে কালকে, আমার ঠিক মনে পড়ছে না আমি কখন ওনার সেশনটা করেছিলাম, and this time it was a DLR. Okay. It was a DLR. I'm sorry कि আমাকে আগে নামটা নিয়ে নিতে হচ্ছে। It wasn't a PLR or it was not anything else but DLR, Divine Life Regression, যেটা বাবা আমাকে শিখিয়েছেন থ্রু মেডিটেশন, এবং বাবাই নামকরণ করেছেন যে এই নামে এটাকে পরিচিতি দিবি। হয় না যে এক একজন এক একটা নামে অনেকে তো অনেক কিছু বের করেছেন, অনেকে রোজ হর রোজ বের করছেন। তো বাবা আমাকে বলছে তুই এইটা দিয়ে তুই এগোবি। তো ডিএলআরটা বেসিক্যালি কি আমি বলে দেবো? বলতে পারো, অল্প করে বলে দিই, পরে আবার ডিসকাশনসে যাব। ডিএলআর হচ্ছে ডিভাইন লাইফ রিগ্রেশন, যেটা বাবা আমাকে নামকরণ করে দিয়েছেন। যে নর্মালি ইন পিএলআর উই ডিরেক্টলি গো টু দ্য সোলস ফার্স্ট অ্যান্ড দেন দ্য ডিভাইন কামস। এখানে ডিরেক্টলি আই টেক দ্য ক্লায়েন্টস টু দ্য ডিভাইন। বাবার কাছে নিয়ে আমি দিয়ে দিই, বাবা আমি নিয়ে এসেছি, বাকিটা আপনি জানেন, জাস্ট লাইক দ্যাট। আর ক্লায়েন্টকে আমার ওই অবধি পৌঁছানো হচ্ছে আমার দায়িত্ব। সেটা হচ্ছে গিয়ে তার ট্রিমেন্ডাস যে একটা বাবার সামনে বসা, মানে বুঝতেই পারছো যে ওই আমার গায়ে কাটা দিচ্ছে, ওই অবধি যেতে হবে। তো আমি এই কথা ও কথা সে কথা করতে 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 ওনাকে ইজি করে দিই। ওকে, মানে আমি ওনাকে হাসিয়ে ওনার সাবকনশিয়াস মাইন্ডকে ঘুম পাড়াতে হয়, তো সরি কনশিয়াস মাইন্ডকে ঘুম পাড়িয়ে দিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে জাগৃত করতে হয়। তো ওনাকে যখন ইজি করে দিলাম কিছু স্পিরিচুয়াল কথাবার্তা দিয়ে 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 দিয়ে, তারপরে ওনার লাইফে ছোটবেলায় কি হয়েছে এই করতে করতে যখন ইজি হয়ে গেলেন, তখন আই টেক দ্য পিএলআর টেকনিক, যেটা আমরা শিখেছি। এটার মধ্যে তো শিক্ষা তো থাকতেই হবে, পুরো আমি যার কাছে শিখেছি সেটাও তো অ্যাপ্লাই হবে। তো তখন আমি তাকে বলি যে নাও আপনি আপনার পশ্চারে শুয়ে পড়ুন, কিন্তু ডিএলআর ইজ দ্য ওনলি ওয়ে উইচ আই ক্যান ডু ওভার দ্য ফোন। কিন্তু পিএলআর কিন্তু আমাকে সামনে করতে হয়, এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস। when I'm doing DLR ওভার দ্য ফোন করে দেবো, কিন্তু when I'm doing PLR you have to be বাট এই যে তোমার পিএলআর যেরকম তুমি সামনে করছো, ডিএলআর যেরকম তুমি ওভার দ্য ফোন করছো, ডিএলআর এর কোনো নেগেটিভ এফেক্টস রয়েছে? বাবা আছেন, বাবা সব সামলে দেয়। আই ডোন্ট ডু এনিথিং। আমি শুধু যেরকম হয় না গিয়ে ধরো তুমি স্কুলে ফার্স্ট ঢুকলে আর তুমি খুব কাঁদছো, তখন তোমার মা বললো দাঁড়াও আমি তোমাকে প্রিন্সিপাল স্যারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এবার প্রিন্সিপাল স্যার এসে বললো আয় তুই এখানে বস, এনে চকলেট, তোর ক্লাস করতে হবে না, আমি তোর পড়াগুলো করে লিখে দিচ্ছি, তুই শুধু বাড়িতে নিয়ে চলে যা। ঠিক আছে, ঠিক যেরকম আমার ঠিক ওটাই হয়। আমি লিটারালি আমাকে কিছু করতে হয় না, এভরিথিং ইজ বাবা ডুইং। আর আমি বাবাকে এটা বলেছি, বাবা আমি যা পাচ্ছি রেমুনারেশন সব তোমার পায়, সব তোমার পায়। তুমি যে যাক আমাকে দিয়ে কিন্তু আবার চ্যারিটি কাজও বাবা করাচ্ছেন, কারণ আমাকে বলেছে যে তুই যত পাবি তুই আবার তত দিবি, তার থেকে বেশি আসবে। এটা হচ্ছে আমাদের কার্মিক সাইকেল, যেটা আমি মনে করি যে একটা ছোট্ট স্টোরি বলছি তোমাকে এইটার ব্যাপারে। আমি এরকম একজনের সঙ্গে গল্প করছিলাম, মানে আমি বেনারস গেছিলাম, বেনারসে তো অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গে বসে আমি গল্প করি। তো ওখানে আমি গল্প করছিলাম যে এইটা কি, যে তুমি যত দিতে পারবে তুমি তত পাবে, নাকি আমি শুধু ভগবানের কাছে শুধু চাইবো তুমি আমায় দিতে থাকো, আমায় দিতে থাকো। তো বলছে তোকে আমি একটা ভালো গল্প বলছি। গল্পটা এরকম যে একটা জন্মে একটা রাজা আর একটা ভিখারি ছিল। এইবার রাজা ভগবানের কাছে, ভগবান বলছে তোমরা কি চাও পরের জন্য? তো রাজা বলছে যে আমাকে
এমন দেবেন যে যেন আমার কাছে সবসময় টাকা আসতে থাকে, আচ্ছা, মানি ফ্লো করে। আর Money ভিখারিকে বলছে যে তোমার ইচ্ছা কি, আমার পরের জন্মে আমাকে এতটা দেবেন যে আমি লোকের জন্য করতে পারি, আমি দিতে পারি। পরের জন্মে দেয়ার রোল জাস্ট রিভার্স, ভিখারি হয়ে গেল রাজা যে সবাইকে দিচ্ছে, আর রাজা হয়ে গেল ভিখারি যে লোকের কাছে হাত পেতে ভিক্ষা চাইছে। তো এটা তো আমি জানতাম না, বাট ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি না, এটা বোধহয় মানে হিস্টোরিক্যাল থিং যেটা আর কি স্টোরি হিসেবে এসেছে। একদম। বাট এটাই আমাকে এইভাবে না, বাট আমাকে বলেছে যে তুই দিবি তার থেকে বেশি পাবি। কিন্তু আমার হচ্ছে গিয়ে যে বাবা আমি যাই পাবো সব আপনার, কারণ আমি যদি একবারও ভাবি যে আমি পাচ্ছি, ওইটাই শেষ। এটা আমিও বিশ্বাস করি। এবং যত বছর ধরো কোটি কোটি বছর লেগেছে সাপোজ আমার এই ব্লেসিংসটা পেতে, হ্যাঁ, 1 সেকেন্ডেরও কম ফ্র্যাকশন করে সেখান থেকেও যদি আরেকটু সময় বেরোয়, সেকেন্ডের মধ্যে থেকে ফ্র্যাকশন করো, অতটাও সময় লাগে না ছিনিয়ে নিতে। বাবা একবার তাকে জাস্ট মানে বাবার মাথায় যদি আসে যে ওর লাগবে না, ও একাই তো অনেক করে ফেলছে, আর আমার দরকার নেই, আমি কিন্তু কিছু করতে পারবো, আমি শেষ, আমি কিন্তু কিছু করতে পারবো না, আমার শক্তি থাকলেও আমি করতে পারবো না। কারণ বাবার জ্ঞান ওটা অপরিসীম, ওটা কোনো মানে তাই জন্য তো ইউনিভার্সের কোনো আদি নেই আনতে নেই, দ্যাট ইজ হিম। তো এইবার আমি আসি আবার ব্যাক টু, আচ্ছা একটা জিনিস বলে দিই, আমি কিন্তু হারিয়ে যাই, কথা বলতে বলতে হারিয়ে যাই। আগে একজনকেও বলেছিলাম, আরেক জায়গায় পডকাস্ট হচ্ছিল, আমি বলছিলাম আমি কিন্তু হারিয়ে যাই, আমাকে ফিরিয়ে আনতে হয় কিন্তু, বিকজ এত কিছু ভিশনস এর মধ্যে চলে আসে না যে আমি মেইন পয়েন্টে ফিরবো ঠিকই, কিন্তু দেরি হয়ে যায়। ঠিক আছে, আমি কথা বলতে খুব ভালোবাসি, তো সেই জন্য বলতে, আর আমার জবই হয়ে গেছে। দেখো ছোটবেলা থেকে ভীষণ আমাদের সবাই বলতো তুই এত কথা বলিস কেন, আজ বুঝতে পারছি যে ওটা ছিল আমার ট্রেনিং পিরিয়ড, সেই জন্য এখন আমি এত কথা বলতে হয় আমার, যে মানুষকে না মাইন্ড প্রোগ্রামিং করে দিতে হয়, অ্যাটেম্প থেকে তাকে বের করে আনতে পারছি। মানে এটা কিন্তু বাবারই কৃপা যে কেউ মরে যাবো করছে, সেখান থেকে তাকে হাসিয়ে দিয়ে তাকে লাইফে অন্যদিকে ডিরেকশন দিয়ে দেওয়া বাবার কৃপা, এবং বাবার কাছে নিয়ে যাওয়া, যাতে যাকে নিয়ে যাওয়া হচ্ছে যে মরতে যাচ্ছে, নিজেকে মেরে ফেলবো, সে যদি দেখে বাবা তার মাথার উপর হাত দিয়ে রেখেছে, তার তো মুখ সেখানেই বলবো পেয়ে গেল। তো এটা হচ্ছে, এবং আই উড রিকোয়েস্ট এভরিবডি হু ইজ টেকিং হেল্প ফ্রম বাবা, যে আমার কাছে ফোন করে এসে উপকার পেয়েছেন, কাইন্ডলি কমেন্টে একবার হলো বাবার নামে একটা কমেন্ট করবেন কি উই আর গ্রেটফুল টু মহাদেব, একবার হলো কমেন্ট করবেন যারা পেয়েছেন। কারণ এই 1.5 মাসের মধ্যে আমি বোধহয় প্রায় 400 কেসেস পেয়েছি, 1.5 মাসের মধ্যে 400 কেসেস, এখনো অনেক কটা বাকি, মনে হয় 400 বা 379 এরকম হবে, কারণ আমাকে নাম্বার দেখিয়ে যাচ্ছেন বাবা, তো সেই হিসেবে আমি বলে যাচ্ছি। ঠিক আছে, তো যারা যারা পেয়েছেন কাইন্ডলি রিকোয়েস্ট, দেখুন নেগেটিভ কমেন্টস তো আসবেই, এটা বিশ্বাস করার যোগ্য নয়, কিন্তু পজিটিভ কমেন্টসও আসবে, যারা নিজেরা উপকার পেয়েছেন, বাবাকে স্বচক্ষে যারা দেখেছেন, মানে স্বচক্ষে বলতে থার্ড আই দিয়ে, তারা কাইন্ডলি কমেন্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তাহলে যারা নেগেটিভ হয়ে আছে তারা কিন্তু আবার বাবার কৃপাটা পেয়ে পজিটিভ হয়ে যাবে, এটাই আমার মানে আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার ছিল। থ্যাংক ইউ। এবার তুমি আমাকে বলছিলে যে ওই ভদ্রলোকের সাথে কলে ছিল, হ্যাঁ, এইবার আমি ওনার কাউন্সিলিং যখন করা শুরু করলাম, প্রথমে ওনাকে দেখে তো আমি সিম্পল হি ইজ ভেরি ইয়াং, মেবি 28 or 32, এই বয়সের মধ্যে হবেন। তো উনি বলে যাচ্ছেন আমার ছোটবেলায় আমার মেয়ে মানে বাবা মা এভরি কেস উনি বলে যাচ্ছেন, আমি সেগুলো বললাম না, মানে ভেরি পেইনফুল, ভালোবাসা পাননি উনি, বা আমার কাছে যে একটা আমাদের ভালোবাসা হয় সেরকম পাননি, প্রথম থেকে একটা ভেরি পেইনফুল লাইফ, যেগুলো বলে যাচ্ছেন। তারপরে উনি না মানে ভালোবাসা না পেয়ে কি হয়েছে যে গার্লফ্রেন্ডস করতে পারছেন না, আফটার ইফেক্টস। আমাদের কিন্তু বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কথাটা কিন্তু এমনি কোট অ্যান্ড কোট করে বলা হয় না, বিকজ বাড়িতে যদি মায়ের কাছ থেকে সেই স্নেহের ছোঁয়াটা আমরা না পাই, বাবাকে সেই জড়িয়ে ধরলে বাবার যে স্নেহ সেটা যদি না পাই, আমাদের পার্সোনালিটি গ্রো করবে না কোনোভাবে। আমরা দেখবেন বাচ্চাদের সেই জড়িয়ে ধরে আদর করাটা, যেটা একটা মা একটা বাচ্চাকে দিতে পারবে, সেটা কেউ দিতে পারবে না। ওইটা না বলে যে ওয়ার্মথটা তৈরি হয় বাচ্চা আমার, ওটা সাইকোলজি গ্রো করে একটা বাচ্চার। ঠিক আছে, প্রথম জন্মের 6টা বছর, জন্মের পর 6টা বছর মাকে সবসময় বাচ্চাকে সঙ্গ দিতে বলা হয়। এখন কাজের সূত্রে অনেকে পারে অনেকে পায় না, কিন্তু আগেকার দিনে কেন হতো এই জিনিসটা, বাচ্চা পুরো মাকে দেখে বড় হচ্ছে,
যে মায়ের যে মমতা সেটা এমপ্যাথেটিক কি করে হব, মায়ের থেকে শিখছে। সেখানে যদি দেখি মার ধর করা হচ্ছে, সময় দিচ্ছে না, এটা করছে, বাচ্চা এমনিতেই তো অন্যরকম হয়ে যাবে। তো এটা একটু সাইকোলজিক্যাল ম্যাটারকে একটু ছুঁয়ে গেলাম আর কি, জাস্ট টু লেট পিপল নো কি অ্যাকচুয়ালি কিভাবে কোথায় আমরা ভুলটা করছি। আমরা যদি একটু ফোকাস করে রেজাইমটাকে একটু ঠিক করতে পারি আমাদের দৈনন্দিন, তাহলে কিন্তু এই জিনিসটাও সলভ হয়ে যাবে। রাইট। কারণ এখন তো আমাদের সেই আদি যুগ না, আমাদের তো মডার্ন যুগের সাথে চলতে হবে। তো সেটার মধ্যে আমরা ভাগ করে নিয়ে নিজেদের মতন করে যাতে পজিটিভ ওয়েতে এগোতে পারি। কারণ কর্মাস, এই যে ওনার সাথে কথা বলছিলাম যখন, দেখলাম যে উনি বলেছেন যে আমি না কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু বানাতে পারছি না। আর আমার কোনো মানে ওই জিনিসটাই আসছে না, একটা ভিতরে কামনা হয় না, মানে একটা ইচ্ছে জাগে যে হ্যাঁ আমার ওটাই আসছে না। উনি কিন্তু খুব ভালো কাজ করেন, উনি সব রেড লাইট এরিয়াতে যে মেয়েরা থাকেন তাদের জন্য কিন্তু উনি নিজে বলেছেন স্যালারির 90% উনি দিয়ে দেন রেড লাইট এরিয়ার মেয়েদের জন্য, যে ওরা শিক্ষা পাক, ওরে ভালো হোক, যেটা হয় না চ্যারিটি টাইপের, ওনাদের জন্য উনি 10% নিজের জন্য রাখে, 90% দিয়ে দেয়। আমি প্রথমে তো এগুলো শুনলাম, আমি বুঝতে পারছি না যে কোথার থেকে ধরবো, কারণ বাবা যতক্ষণ না আওয়াজ আমি কিন্তু ধরতে পারি না, আমি একদম জিরো। তারপরে না উনি একজনের ছবি দেখালেন, ওনার অফিসের এক কালিগ বললো না ইনি না আমার উপরে খুব সুপিরিয়র গিরি করতে, মানে সুপিরিয়র মানে উনি যেটা চান ওটাই করতে হবে, ওর যেটা উনি বললেন, উনি বসতে বললে বসবো, উঠতে বললে উঠবো, না হলে প্রবলেম। তো এনার জন্য আমি আরো ডিপ্রেশনে চলে যাচ্ছি, এই টাইপের, আমার ভালো লাগছে না। প্রথমে তো খুব ভালো লাগতো, ফার্স্টে তো বুঝতে পারিনি যে পরের দিকে এরকম টার্ন করতে পারে। তো আমার না ওনার যে ভদ্রলোকে, আমি সবসময় বলি সেন্ড মি দ্য পিকচার, আমি সবাইকে বলি সেন্ড মি দ্য পিকচার, কারণ পিকচার দেখলে আমি বলি সানগ্লাসওয়ালা পিকচার দেবেন না, মানে চোখটা যেন দেখতে পাই। চোখ হচ্ছে আত্মার আয়না, একদম মনের আয়না চাইতেও বলবো আমি সোলের আয়না, পুরো বোঝা যায়, সব কথা একদম ভিতরে ঢুকে যাওয়া যায়। কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে, চোখ দেখলে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা ছোট থাকতো আমরা কিন্তু বুঝতে পারতাম যে তুই না মিথ্যা কথা বলছিস, তুই সত্যিটা বল। কি করে বুঝতাম? ভাইব্রেশন, মিথ্যে বললে ভাইব্রেশন আলাদা হবে, সত্যি বললে ভাইব্রেশনের দাপটই আলাদা হবে। আমি তো বলি যে আমাকে একটা কথা তুমি এখন জিজ্ঞেস করো, আমি যেটা বলবো তুমি 5 দিন পর হট করে জিজ্ঞেস করো, আমি সেটাই বলবো, কারণ আমি কিচ্ছু বানিয়ে বলছি না। হ্যাঁ, যদি বানিয়ে বলে তাহলে হয়তো বা কি বলেছিলাম মনে পড়ছে না, আচ্ছা এটা বোধহয় এইটা হলে বুঝে যাবে। চোখ উপরের দিকে উঠে যাবে, বডি ল্যাঙ্গুয়েজ ভাবে কি বলেছিলাম, আর যেটা সত্যি হয় সেটা তো ভিতরেই থাকে। সেটা তুমি আমাকে আজ থেকে 23 দিন পরও এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করো, ধরো যেটা আমি বলছি এর মধ্যে একটা কিছু তুমি ধরো, আমি ওই একই আনসার দেব, কারণ আমি জানি তো ওটাই হয়েছে। তো তারপরে ওই ভদ্রলোককে দেখে না আমার ফাট করে না, আমি প্রথমে বিশ্বাস করছি না যে এটা কেন হচ্ছে। মহাভারতের যুদ্ধ দেখতে পেয়েছি ওই ভদ্রলোকের শুধু চেহারাটা দেখে, বাবা আমাকে মহাভারতে না যুদ্ধক্ষেত্রে নিয়ে চলে গেছে, আমাকে পুরো ধুলো উঠছে, যুদ্ধ হচ্ছে, রথ নিয়ে টানা ইচ্ছা মানে কি ঘোড়া এগোচ্ছে পিছোচ্ছে এরকম, আমার না গলা শুকিয়ে আসছে বলতে গেলে, মানে এখানে না পুরো ডিভাইন ক্যারেক্টার্স চলে এসছে। আমি না দেখে আমি বলছি বাবা আমি কি দেখছি, এটা মনে মনে বলছি বাবা তুই শুধু দেখতে থাক, কথা বলবি না, শোন। মানে আমি যদি বেশি কথা বলতে যাই কিন্তু হারিয়ে যাবো, যে না বাবা বলেছে তুই শোন, দেখতে থাক, বাকিটা আমি তোকে দেখাচ্ছি। ঠিক আছে, উনি বলছেন যে আমার মেয়েদের প্রতি এই জিনিসটা আছে যে আমি তাদেরকে মা রূপে, সবসময় মা রূপে, ওই জন্য আমি তাকে সঙ্গী রূপে নিতে পারছি না। তারপরে আমি রেড লাইট এরিয়াসে এরকম করি, কিন্তু আমি না চাই নর্মাল একটা লাইফ, সেটা আমার হচ্ছে না, এই টাইপের উনি বলছিলেন। তো আমি বললাম যে আপনার ছবি যেটা আছে, রিসেন্ট ছবি পাঠান তো। উনি রিসেন্ট ছবি পাঠিয়েছেন, রিসেন্ট ছবি দেখে একদম ধাপ করে বাবা আমাকে ওনার রিয়েল যে পিকচারটা দিয়ে দিয়েছেন। হি ইজ দ্য ক্যারেক্টার অফ দুঃশাসনা ফ্রম মহাভারতা, আর যে ওনার বস সে হচ্ছে দুর্যোধনা। কিন্তু ওনারাই নন, দে আর ডিভাইন পার্সোনালিটিস, সবাই কিন্তু চলে গিয়েছেন। কিন্তু ধরুন গোলাপ ফুল, দুটো গোলাপ ফুল, একজন হচ্ছে দুর্যোধনা, একজন হচ্ছে দুঃশাসনা, তার থেকে একটা পাপড়ি পড়েছে পৃথিবীতে, এখান থেকে একটা পাপড়ি পৃথিবীতে পড়েছে, একটা ছোট্ট পার্ট। হ্যাঁ, ওটা হচ্ছে অংশ তাদের, মানে আমরা কিন্তু লোয়ার সেলফ, আমাদের হায়ার সেলফ সববার, ওনার আপনার সববার হায়ার সেলফ কিন্তু ডিভাইনে, সববার সেখান থেকে আমরা 10% নিয়ে আসি, 90% ক্ষমতা ওনাদের। এই জন্য লোকেদের ক্যারেক্টার্স গুলো কিন্তু আমরা যদি দেখি ডিভাইন কানেকশনস গুলো করার সঙ্গে, তুমি কিন্তু সেই কানেকশন, সেই সোল কানেকশন কিন্তু তুমি সেই পাবে।
মারাত্মক। ধরো মানে- তুমি শ্রীরামজি অনুযায়ী, তোমার চেহারা সব মনে হবে খুবই অন্যরকম, মনে হচ্ছে যেন আমরা ভাইব্রেশন পাই যেরকম। যারা ভাইব্রেশন পান না তারা বুঝতে পারবেন যে বাবা এত মানে একনিষ্ঠভাবে উনি এত সাত্বিক জীবন কি করে যাপন করছে। বাবা শ্রী রামচন্দ্রকে মনে হচ্ছে দেখছি, এই ফিলিংসটা আসে। উনি তখন দেখবেন যে যদি জিজ্ঞেস করো যে আপনি কি শ্রী রামচন্দ্রকে ফলো করো, বলবো হ্যাঁ। তো যাকে যে ক্যারেক্টার্স গুলো ফলো হয় এবং মানুষ জন্মে মানুষ রূপে তাদের অংশ আসছে, আমাদের চিনে নিতে হয়। সদ্গুরুজি, সদ্গুরুজি যিনি লিভিং ডিভাইন, আমি তো বলবো নাকি লিভিং ডিভাইন, উনি যখন পুজো করতে বসেন ওনা কিন্তু হাব ভাব চেঞ্জ হয়ে যায়। আমার ভয় লাগে তখন তাকে দেখতে, যে টিভিতেই দেখেছি, আমি আজ অব্দি যাইনি। ওনাকে বলা হয় যে লর্ড শিবার একটা অংশ ওনার মধ্যে আছে, ঠিক আছে? না হলে এরকম করে উনি জাগৃতি আনতে পারবেন না। কত জনের মধ্যে ওয়ার্ল্ডে উনি ফেমাস। যেটা আমি বুঝেছি যে আমাদের সবার মধ্যেই একটা করে অংশ থাকে, কেউ সেই অংশটাকে টাচ করে কানেক্ট করে আচ্ছা বুঝে যাচ্ছে, এন্ড দেন দে এক্সপ্লোর দ্যাট স্পিরিচুয়ালিটি। তারপরেই ওরকম ভাবে কিন্তু একটা বিখ্যাত মানুষ আছে, সে কিন্তু নিজে এই জায়গাটা আসতে চায়নি, তার পাওয়ার ইনার এবিলিটিস আর তার এই যে ভালোবাসা আর এই যে পুজো আচ্ছা এইগুলোই ওনাকে বড় করেছে। উনি কি জানতো উনি একটা ফাউন্ডেশন বানাবে? কেউ কিন্তু আমরা ফার্স্টে জানি না যে কে কি করতে। আমি তো ওনার সাথে নিজে কম্পেয়ার করছি না, কেউ যেন ভুল না পাবে, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে মানুষের মধ্যে দেবত্বর অংশ আছে, রাক্ষসেরও অংশ আছে, এবং সব যোনি, মানে যোনি বলতে যে জোন পোর্টাল, সেখান থেকেও তাদের অংশ কিন্তু আমাদের পৃথিবীতে জন্ম নিচ্ছে। কর্মা কার কিরকম আমরা তো জানি না। এই ল্যান্ড, এই যে আমাদের পৃথিবী, এই ভূতল বলে বোধহয় না, ভূতল, এইটা কিন্তু ল্যান্ড অফ ডেথ বলা হয়। যখন ওই জোনে কোনো এমন কর্মা করা হয় যেটা আনপার্ডনেবল, তখন কিন্তু এই ল্যান্ডে পাঠানো হয় যে যাও ল্যান্ড অফ ডেথে গিয়ে মজা দেখে এসো, লাইক দ্যাট। জাস্ট একটা আমাকে আমি বললাম আর কি। তো আমার কাছে যেটা আসলো যে দুই গোলাপের থেকে দুটো পাপড়ি পড়েছে, আমি বোঝানোর জন্য বলছি। সেই দুটো পাপড়ি জন্মকে জন্ম নিয়েই যাচ্ছে। নিজেরা যে মহা পাপ করেছিল সেই পাপ কাটাতে কিন্তু পারছে না। তো আমি দুর্যোধনার সাথে, মানে দুর্যোধনার যিনি লোয়ার স্যার, সে তো এনার অফিসের বস, তো আমি তাকে ছোবো না, কারণ উনি তো আসেননি আমার কাছে। কিন্তু ইনি এসেছেন, যে ইনি জানেন না কিন্তু যে ফ্রম ওয়্যার হি কেম, কিন্তু উনি বলছেন যে আমি থাকতে পারছি না, আমি মরে যাবো। হ্যাঁ, টেন্ডেন্সি, আমি নিজেকে মেরে ফেলতে চাইছি, আমার ভালো লাগছে না, কি লাভ আমার থেকে? ও আর্ন করেও বলছে আমি মানি স্টাক, ইমোশনালি আমি স্টাক, আমার ভালো লাগে না, আমি ভালোবাসাই পাইনি। মানে নাও ইফ ইউ কোরিলেট, উনি যে পাপটা করেছিলেন সেই পাপটার কোনো কিন্তু ক্ষমা নেই। দেবী মাকে অপমান করা হয়েছিল, শি ইজ আ দেবী, যে লর্ড কৃষ্ণার বোন হয়, মানে বাসুদেব, ভগবান বাসুদেবের যিনি বোন, তাহলে সে নিজে বোন না, সখী ছিল, সখী, মানে আমি যদি সখী হতে হলো তাকে ওই লেভেলের হতে হবে, তাহলে ওনার ডিভাইন ছাড়া কে না। দ্রৌপদী মাকে সখী না, কিন্তু সখী, কিন্তু মানে বোন ছিল সুভদ্রা, বাট অ্যাজ আ সখী ছিল। প্রিয় সখী দুজন ছিল, একজন অর্জুন ছিল প্রিয় সখা যাকে বলতো, আর দ্রৌপদী ছিল প্রিয় সখী। আই এম রিয়েলি সরি, আমার ক্ষমা চাইতে কোনো অসুবিধা হবে না। আই এম রিয়েলি সরি, আমি মহাভারত প্রিয় ছিল, এটা বলতে পারি যে ভীষণ কাছে ছিল, প্রচন্ড। তাহলে যদি লর্ড কৃষ্ণ কেন ছিল সেটাও আমি পরে বলবো, কারণ দেখো মহাভারত আমার পুরো রক্তে রয়েছে, ঠিক আছে? গ্রেট, আমার রক্তে মহাভারত রয়েছে, আর আমি এগুলো নিয়ে খুব, আমি কিন্তু এত কিছু ডিটেইলসে বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। এই যে পুরো জিনিসটা, এইটাই ছিল হচ্ছে এই মহাভারতের যুদ্ধটা। ইট ওয়াজ বিটুইন কর্মা, হ্যাঁ, এ ফাইট, যেটা ছিল পজিটিভ আর নেগেটিভ, ধর্ম ভার্সেস কর্ম। সো ধর্ম জিতবে না কর্ম জিতবে, এটাই ছিল। আর ও সারথীও হয়েছিল বিকজ ও বলেছেন ধর্মের সারথী হবো, আমি অর্জুনের সারথী হব না, যে ধর্মের রথ টানবে আমি তারই সারথী হব। তো কৃষ্ণ যখন দ্রৌপদীকে দিয়েছিল ওই যে আঙ্গুল কেটে গেছিল, আঙ্গুলে যে বস্ত্রটা দিয়েছিল ওই বস্ত্রটাই কিন্তু বড় হয়ে ওর রক্ষা করেছিল, কারণ ওর প্রিয় সখী ছিল। ওই জন্য দেখা যাচ্ছে হাতের থেকে, হ্যাঁ। আর যেহেতু সুদর্শন যখন চালাতো কৃষ্ণ সুদর্শন চালালে প্রত্যেকবার সুদর্শনে ওই স্প্রিংটাতে আঙ্গুলটা কেটে যেত, ওই রক্তটা বেরাতো। ওই একবার যে বাঁধনটা বেঁধে দিয়েছিল, তখনই ও বলেছে তুমি আমার সব থেকে প্রিয় সখী। কৃষ্ণ সখী সবাই, কিন্তু ও ছিল সব থেকে প্রিয় সখী। তো বলবো যে কৃষ্ণ যারা সখী ছিলেন, কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণের যারা সখী ছিলেন, তারা সবাই ডিভাইন আমি বলবো, নাহলে ওনার কাছে তো যেতে পারবেন না।
যে সব থেকে প্রিয় সে তো আরো মানে কে, তো তার অপমান মানে মায়ের অপমান, আর মা মানে দেবী মা। তো উনি যে পাপটা করেছিলেন ওনার হায়ার সেই সেলফ পাপের রূপে, কোনো ক্ষমা ছিল না। সেই জন্মে কিন্তু তারা হায়ার সেলফ পুরোপুরি এসেছিলেন, কোনো লোয়ার সেলফ ছিল না ওই যুগে। মানে আর ওই পাপটা শুধু দুঃশাসন করেনি, ওদের পুরো খানদান পুরো করেছে। খানদান। এবার বলছি, এগোচ্ছি, মানে যা যা হয়েছে। ওনার আরেকটা সেশন করতে হবে, আমি আগামীকাল কিন্তু ওনার আরেকটা লাস্ট সেশন হবে, ওকে ঠিক আছে? এই ফার্স্ট ডিএলআর দুটো হবে, ওকে। তো সেটাও আসছি আমি। ভেরি ইন্টারেস্টিং আর গায়ে কাটা দেওয়ার মতন, কারণ লর্ড কৃষ্ণার সামনে চলে আসছেন, উনি লর্ড কৃষ্ণার বিশ্বরূপ দেখছেন, এইগুলো সব হচ্ছে, ঠিক আছে? তো এইবার প্রথম না আমি বুঝতে পারছি ভাইব্রেশনস ফ্রম লর্ড কৃষ্ণা কামিং, উইচ ইজ নট দ্যাট ফ্রেন্ডলি। অবভিয়াস। নট, আমি বলছি এবার মানে কি, এগুলো আরেকটা প্রুফ এগুলো দিয়ে যে আমাদের গ্রন্থ হিস্টোরিক্যাল, নট ইটস নট আ মিস্ট্রি, ইটস আ হিস্ট্রি। এইগুলোই হচ্ছে প্রুফ যে বাইরের দেশের মানুষেরা এসে আমাদের হিস্ট্রি নিয়ে খেলা মেলা করে যা তা বানিয়ে চলে গিয়েছে। নো, দিস অল হ্যাপেন্ড। তো এই যুগে আমরা এগুলো থ্রু পাস্ট লাইফ দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাবো ভয়। আমাকে এটা বলো, তুমি যেটা বলেছি কৃষ্ণা স্টপড ইউ ফ্রম ডুইং দ্যাট। He didn't stop me. উনি যে রাগ আছে সেটা আমি বুঝতে পারছি। এটা রিজনটা তুমি কখনো চিন্তা করেছিলে যে কেন রাগটা আছে? হ্যাঁ আছে তো, অবভিয়াসলি তো রাগ থাকবে। কার উপরে? আমার উপরে না। না। যে বাবা আমার উপরে আসলে তো আমি ওখানে পড়ে যাবো ভয়। না। তো ওনার উপর রাগ আছে। হ্যাঁ, দুঃশাসনা যে কাজটা করেছে, যে টেনে হিচড়ে একটি মেয়েকে কখন নিয়ে আসছে, যখন আমরা এখনো মেনস্ট্রুয়েশনের সময় আমরা কিন্তু যথেষ্ট প্রিকশনস নিই। মায়ের তখন ওই সময়টা মেনস্ট্রুয়েশনের সময় তুমি তাকে দেবী মা না দেখে টেনে হিচড়ে নিয়ে আসছো, তার বস্ত্র হরণ করার চেষ্টা করছো, এটা কি আমি বলবো খুব ভালো কাজ? এটা তো গায়ে কাটা দিয়ে দিচ্ছে যে তুমি পুরো মা জাতিকে অপমান করেছো, তো তুমি কি করে সুখে থাকবে? ওকে হয়তো অনেক জন্ম নিয়েছে এই জিনিসটাকে, এই পাপ খণ্ডন করতে হবে। শোনো, আমি একটা কথা বলি, মহাভারতে কিন্তু 5,500 বছর আগে ঘটনা না। তোমার রক্তের মধ্যে মহাভারত আছে, তুমি বলো মিনিমাম তার থেকেও বেশি, কারণ আর্কিওলজিক্যাল ফ্যাক্টস চলে আসছে যে 7,000 ইয়ার্স আগো সমস্ত মহাভারতের ওই সব খণ্ডন করা হচ্ছে, যে মাটি নিচ থেকে বেরোচ্ছে। টাইম পিরিয়ড দেখা যাচ্ছে কার্বন ডেটিং করে যে তখনকার, তো ইটস নট 5,000 ইয়ার্স আগো। এক্স্যাক্টলি তো কেউ বলতে পারবে তার না বেশি, এটা, তার মানে বেশি। একটা অ্যাপ্রক্সিমেটলি নিচ্ছে। কারণ কি কৃষ্ণ যেখানে থাকতো, যেটা হ্যাঁ। বাড়ি ছিল, সেটা জলের তলায় চলে জলের গেছে। তলায়, সেটারও নিচে সেটা কার্বন ডেটিং এসক্যাভেট করা করে, হচ্ছে অনেক কিছু করে। হ্যাঁ বলেছিল অ্যাপ্রক্সিমেটলি 5,000 প্লাস ইয়ার্স। প্লাস এবার এক্স্যাক্টলি কেউ কত কেউ বলতে পারছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ভিশনে দেখিয়ে দিচ্ছে টোটাল, কিন্তু আমি বলবো না, থাক, কোনো ওই তর্কাতর্কির মধ্যে যাবো না। বাট আই এম গেটিং দ্য ভিশন, আমাকে পুরো দেখিয়ে দিচ্ছে টোটাল কত BCE, কিন্তু ওটাই পরে অফ দ্য ক্যামেরা আমি বলে দেবো তোমাকে, আমি মনে করাবে আমাকে, একদম ঠিক আছে? তো ভেবে নাও কি আমি কিচ্ছু জানি না, আমি বলে যাচ্ছি, কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে, তো আমার কিছু করার নেই। তো সেই যে মাকে অপমান করা ছিল, মা, কারণ আমরা ভাবি মানে মা, মানে বৌদি মানে মা, বৌদি দাদা বৌদি মানে বাবা মায়ের স্থান। ওই সময় তাকে অপমান করা হয়েছিল এবং কেউ কিছু বলেনি। সেই যে একটা রাগ, সেটা আমি কিন্তু দ্রৌপদী মায়ের এনার্জি থেকে বুঝতে পারছি, এবং কাঁটা আমি না এরকম বসে গিয়েছিলাম পুরো। তুমি কি জানো একটা জিনিস, যে এই যে ঘটনাটা ঘটেছিল, এটা তো একটা হিস্টোরিক ঘটনা। এই ঘটনাটা কিন্তু পাণ্ডবদেরকেও ভুগতে হয়েছে, কৌরবদেরকেও কিন্তু ভুগতে হয়েছে। বিকজ পাণ্ডবদের মধ্যেও একটা লোভ এসেছিল, যে লোভের জন্য খেলেছিল, আর যে খেলতেই থাকছিল, যে লোকটা সব থেকে সত্যি কথা বলতো, সে এরকম একটা কাজ করে সবাইকে বিক্রি করে দিয়েছে, ইভেন তার নিজের বউকেও বিক্রি করে দিয়েছে। আর ধাঙ্গিনী, এর জন্য কিন্তু তাদের যে বনবাসটা হয়েছিল, এই যে 14 বছর যে কেটেছিল, এই 14 বছর কিন্তু কৃষ্ণ তাদেরকে দেখাই দেয়নি। আচ্ছা, এটা জানতাম না, এই দেখা দেয়নি। আর এই যে তোমার এই যে 14 বছরের যেটা ছিল, এদেরকে বলেছিল 14 বছর বনবাস করবে, 1 বছর অজ্ঞাতবাস করবে। এই অজ্ঞাতবাসের মধ্যে তোমাকে তোমার আইডেন্টিটি লুকিয়ে তোমাকে থাকতে হবে। যদি আমি তোমাকে ধরে ফেলি, তাহলে তোমাকে আবার 14 বছর তোমাকে এটা তো কৌরবরা বলেছিল। কৃষ্ণ এই যে 14টা বছর, এই 14টা বছর পাণ্ডবদের সঙ্গে কিন্তু দেখা করেনি। ওদেরকে বলেছে তোমরা তোমাদের কর্মটাকে ভুগবে, যেই কর্ম তোমরা প্রত্যেকে করেছো, প্রত্যেকের যে ভুল ছিল, কৌরবরা তো করেছেই, তাদেরকে প্রত্যেকটা জন্মে এদেরকে এই জিনিসটাকে সাফার করতে হবে। যারা ওই অংশটা পাবে তাদেরকে ওই সাফারিংস আনতেই হবে লাইফে। কর্ম উইল ডেফিনেটলি বাউন্স ব্যাক।
আর তার সঙ্গে এই যে তোমার যে ঘটনাটা, এই পাণ্ডবদেরও এই ভোগান্তিটা ভুগতে হচ্ছে। 14 বছর পরে কৃষ্ণ এসছিল, দেখা দিয়েছিল কাকে? নিজের সখীকে দেখা দিয়েছিল, যখন তার বাড়িতে একটা অন্ন ছিল না। আর যখন ঋষিরা এসেছিল খেতে, ঋষি দুর্বাসা এসেছিল অভিশাপ দেবে, তখন রাধাকে পাঠিয়েছিল। তখন কৃষ্ণ ডাইরেক্ট আসেনি, রাধাকে পাঠিয়েছিল, তুমি যাও। রাধাকে পরে যখন চিনতে পেরেছিল, তারপরে কৃষ্ণ এসেছিল, বলেছে আমি একমাত্র তুমি আমার সখী বলে তোমার সঙ্গে আমি দেখা করলাম, কিন্তু আমি পাণ্ডবদেরকে এখনো ক্ষমা করিনি, আমি ওদের সঙ্গে দেখা করব না। ওদের সঙ্গে করেছিল সেই 1 বছরের যে টাইম ফ্রেমটা ছিল অজ্ঞাতবাসে, তখন দেখা করেছিল। থ্যাংক ইউ সো মাচ, আমার দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি রাধাকৃষ্ণ খুব বড় ভক্ত, তার সঙ্গেও একটা জিনিস যে আমি হনুমানজির বিশাল বড় ভক্ত। বাহ, ঠিক আছে। আমি মানে আমার লাইফে এমন একটা জিনিস আছে না, আমার দাদু ছিল হচ্ছে শিবের ভক্ত। মানে আমার দাদু, এই যে তুমি যেটা বলছিলে পিএলআর, আমার দাদু করতে পারতো। তখন তো পিএলআর ছিল না, তখন আমরা হিপনোথেরাপিস্ট বলতাম, বা মানে বডির থেকে আত্মাটাকে বার করে সে বলতো সামনের বাড়িতে কি হচ্ছে আমাকে এসে খবর দে। এটা আরো সাংঘাতিক। এইবার আমার দাদু ছিল শিবের বিশাল বড় ভক্ত, বিশাল বড় ভক্ত। আর আমি আজকে অন ক্যামেরা বলছি এই কথাটা, মানে মানে আমাদের বাড়িতে না একটা অভিশাপ ছিল। আচ্ছা। সেটা আমার জন্মের পর অভিশাপটা কেটে গেছে। আচ্ছা। আমাদের বাড়িতে এক সময় কালী পুজো হতো। সেই কালী পুজোর সময় কিছু মানে আমার দাদুর বাবা কিছু একটা বলেছিল, একটা অভিশাপ ছিল যে আমাদের বাড়িতে কোনোদিন মুখে ভাত হবে না কোনো ছেলে জন্মালে, অন্নপ্রাশন হবে না। যেদিনকে অন্নপ্রাশন হবে সেই বছরে তার বাবা মারা যাবে। আচ্ছা। এইটা আমি যখন এসেছিলাম, যেহেতু দাদু খুব শিবের ভক্ত ছিল, প্রচন্ড শিবকে মনে করতো, মানে শিবের সঙ্গে কথা বলতে পারতো, ভাবো, মানে দেখা করতে পারতো, যুগে যুগে হয়ে আসছে আমার। হ্যাঁ, আমার দাদু, মানে আমার দাদুর কাছে আমার বড় ডায়েরি ছিল, সেই ডায়েরিতে কিছুটা পোর্শন আমি দেখেছি, পড়েছি, কিছুটা জ্ঞানও আমার মধ্যে রয়েছে। বলতো দেখে আমি বৃষ্টি নামাতে পারবো, নামাতো, মন্ত্র পড়ে বৃষ্টি নামাতে পারতো। ওই অবধি আমি কোনোদিনও যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টাও করবো না। ইনফ্যাক্ট আমার দাদু এটাও বলে গেছিল যে আমি আমার মৃত্যুর ডেটটা তোকে বলে দিই। হ্যাঁ, এটা বলা যায় যে আমি তোকে বলে দিয়ে যাচ্ছি, আর সেদিনকে কেউ থাকবে না আমার সঙ্গে। দেখবি সিচুয়েশনটা এমন হয়ে যাবে, যে আমাকে প্রোটেক্ট করে সেই প্রোটেকশনটা আমার থাকবে না, কারণ নিয়ে যাবে তো ওনাকে। কিন্তু সেদিনকেই তাই হয়েছে, ওনাকে কিন্তু বাবা এসে নিয়ে গিয়েছেন আমার যতটুকু মনে হচ্ছে। লাস্ট মোমেন্টে, মানে যেদিনকে আর দাদু আমার সঙ্গে দেখা, আমাকে একটা কথা বলে, আমার আশীর্বাদ তোর সঙ্গে রয়েছে, শুধু এইটুকুনি আমার মনে আছে। আমার দাদুর সঙ্গে কথা, তুই বাড়ি যা। বাড়ি গেলাম, আমার কাকা আমার দাদুকে খুব টেক কেয়ার করতো। তো সেদিনকে কি হলো, কাকা হঠাৎ আমার বাড়িতে চলে আসলো, কোনোদিন আসে না। সে রাতে আসলো, সকালবেলা ফোন আসলো আমাদের কাছে যে দাদু এরকম স্ট্রোক করেছে। তো হি হ্যাড গট দ্যাট ডিভাইন পাওয়ার। তো আমার মধ্যে ডিভাইন কানেকশন। তারপরে আমি বিভিন্ন মহাভারত, রামায়ণ মানে পড়লাম, জানলাম, কৃষ্ণর ব্যাপারে জানলাম, রাধা কৃষ্ণর ব্যাপারে জানলাম, কৃষ্ণর প্রত্যেকটা সাইকেল আমি বুঝলাম যে মানে কে। আমি এতদিন ভাবতাম রাম, তারপরে বললাম রামের মধ্যে কি কমতি ছিল যে তাকে কৃষ্ণ হয়ে আসতে হলো, সেই কমতিটা কি ছিল সেটা বললাম। রাম ছিল হচ্ছে সত্যবাদী, মারাত্মক, ঠিক আছে, মারাত্মক। তো তার মধ্যে ওটাই একটা ছিল, যেই কারণে এত কিছু যেটা ঠিক ওটাই করবো, তাতে যত কষ্ট। হ্যাঁ, ওই যে তো কৃষ্ণর মধ্যে আবার অন্য জিনিস ছিল। কৃষ্ণ আবার একটু আমাদের মতো, মানে একটু হাইব্রিড। আমি যদি বলি হাইব্রিড, ওটা হচ্ছে ওই যে যুগ পাল্টাচ্ছে, উনিও নিজেকে পাল্টিয়ে আসছে। একদম একদম। তো আমি দেখলাম কৃষ্ণ ইজ ভেরি ইন্টারেস্টিং। বাবা, হি ইজ দ্য মাস্টার অফ অল, হি ইজ ভেরি ইন্টারেস্টিং। আর ওই যে বললাম শিব আর কৃষ্ণ, মানে নারায়ণ আর শিবের মধ্যে যে ভালোবাসাটা আছে, নারায়ণ ধ্যান করছে শিবে, শিব ধ্যান করছে নারায়ণ। ভীষণ ইন্টেন্স লাভ। দে হ্যাভ দ্যাট লাভ, দে হ্যাভ দ্যাট বন্ডিং, ইন্টেন্স লাভ। ওটা যে কোন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে খুনসুটি করবে, নিজেদের মধ্যে একজন আরেকজনকে বাঁচাবে। একদম, যেটা আমরা পৌরাণিক গল্প শুনে এসেছি যে ইনি কিছু করলে উনি এসে, উনি সবসময় আসবেন, ইনি কিছু করলে উনি সবসময় আসবেন, মানে দে আর দ্য সেভিয়ার অফ ওয়ান অ্যানাদার। মানে আর বলবো কি, এই যে আমরা বসে কথা বলছি না, তাদের পারমিশন না থাকলে কিন্তু আমরা আসতে পারতাম না। একদম হতো না সমস্ত, মানে আমি জাস্ট ভাবি যে হাউ পাওয়ারফুল দে আর, কি এত এনার্জিজ আমরা জন্ম নিচ্ছি জায়গায় জায়গায়, নট অনলি ইন দিস আর্থ, আউটসাইড আর আর্থ। সবার একটা করে বাড়ি আছে, পাক্কা নিজের লাইফ আছে, সবাইকে সামলাচ্ছে কি করে। দ্যাট ইজ ওয়াই দে আর ডিভাইন। তাই জন্য আমরা মানুষ, আমরা কখনোই ওখানে যেতে পারবো না। আমরা কখন তাদের পায়ে, দেখো আরেকটা জিনিস বুঝেছি থ্রু মাই এক্সপিরিয়েন্স, যেটা হয়তো তুমি জানো, শুনলে বা হাসতে পারো। আমাদের কিন্তু মাথার উপরে থাকে টাকা, ওনাদের সেটা পায়ের নিচে থাকে। ওনাদের মাথার উপরে থাকে কিন্তু ভালোবাসা, সেটা আমাদের পায়ের নিচে। সেই কারণে আমরা তাদের ছুতে পারছি না। একদিন যেদিন আমরা বুঝবো যে ভালোবাসাকে, যদি আমরা তাদেরকে ভালোবাসতে পারি,
তাহলে টাকাকে নিয়ে চিন্তাই করতে হবে না, তারা সব কিছু দিয়ে দেন। নিছাওয়ার বলে না, হিন্দিতে বলে নিছাওয়ার। ওনারা সেকেন্ডে লাইফ চেঞ্জ করে দিতে পারেন যদি ওনারা ট্রু ভালোবাসা, ট্রু ডেডিকেশন পায়। ওনারা কিন্তু কখনো বলেননি যে আমাকে ভয় পাও। না, আমি আরেকটা জিনিস তোমাকে এই একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস বলছি, তুমি কথাটা বললে না, এটা দিয়ে আমি একটা এক্সাম্পল পাবো, সুদামার এক্সাম্পলটা। সুদামা খুব গরিব ছিল, সে এসেছিল কৃষ্ণর সঙ্গে দেখা করেছিল, যখন বাড়ি ফেরত গেছিল তার কিন্তু রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, চিনতে পারছিলেন না। দ্যাট ইজ হোয়াট হি ইজ। আর বলতে নেই, এই যে যাদের বাড়িতে যারা আর কি গোপালাকে নিজেদের বাড়িতে নিজের বাচ্চা রূপে দেখে, আমি কিছু বলছি না, তারাই বলবে যে তারা তাদের গোপালাকে না খাইয়ে শুলে গোপালা তাকে নক করে, আমাকে খাওয়ালি না, মানে ভিতরে একটা আনচান কিছু না কিছু একটা করে। তার মানে কি দে আর দেয়ার, অনলি উই হ্যাভ টু রিচ দ্যাট লাভ। এটা হচ্ছে বেসিক জিনিস। আবার আই এম কামিং ব্যাক টু দ্য ফ্রন্ট, এবার পুরো আবার ঢুকে পড়ছি গল্পে। তো আমি ওই জায়গাটা আসলাম যেখানে পাশা খেলা হচ্ছিল, মানে বাবা এবার দেখানো শুরু করে দিয়েছে, ভিশনটা দেখতে পাচ্ছি, পুরো ভিশন দিয়ে দিচ্ছে। তখন আমি এইবার কিন্তু আমি ওনার কিন্তু পাশা খেলাটা জাস্ট একটুখানি ঝলক দিয়ে দিয়েছেন। তারপরে বাবা বললো ওর আর কিছু জানতে হবে না, তুই ডিএলআর করা। হি নিডস টু কাম টু নট মি, টু লর্ড কৃষ্ণা। এইবার ওনার যে ডিএলআরটা হচ্ছে ওটা লর্ড কৃষ্ণা হ্যান্ডেল করছেন, নট লর্ড শিবা। বলেছেন আমি না, যার সাথে হয়েছিল এবং যাদের সাথে হয়েছিল ওখানে উনি ছিলেন, উনি করবেন। তখন আমি লর্ড কৃষ্ণকে বললাম যে হে জগৎ পিতা, প্লিজ রাগ করো না, এই দেখো তোমার কাছেই এসেছে, একটা মিডিয়াম চাই, আমাকে মিডিয়াম, তুমি সব জানতে, ইউ নিউ এভরিথিং, আমি বরঞ্চ কিছু জানতাম না। তো আমি একটা রোবট, ঠিক আছে, তো তোমরা চালনা করছো, পিস যেন পায়। ওনার যে কার্স, উনি কিন্তু জন্মের পর জন্ম উনি কষ্ট করেই যাচ্ছেন, যেটা আমি বুঝতে পেরেছি। তো এইবার কিছু করে তুমি ওনাকে মুক্তি দাও, আমি কিচ্ছু বলবো না আর, কিন্তু আমি চাইছি ওনাকে মুক্তি দাও। আর মা দ্রৌপদী, মা মানে উনি তো দেবী মা, আমি দ্রৌপদী মাকে ইনভোক করে বলেছিলাম যে মা তুমি ওকে ক্ষমা করো। আমি জানি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে উনি যেটা করেছেন আমাকে বাবা ভিশনে দেখিয়ে দিয়েছেন, ওটাতে তো আমার তখন ক্লায়েন্ট বলে ওনার সাথে ভালো করে কথা বলছি, নাহলে ওনার মনে হচ্ছে ছিঁড়ে দিই ওনাকে, আমি ফালা করে দিই, এইরকম রাগ উঠে গিয়েছিল। কিন্তু এটাও তো জানবে, এই পুরো জিনিসটাও কিন্তু না হলে পর আজকে আমি আর তুমি বসে এই কথাটা সব ডেস্টিনড, সব ফ্রম মানে এভরিথিং ইজ প্রিডেস্টিনড। কিন্তু আমার তো উনি ক্লায়েন্ট, আমি তো ওনাকে মারতে পারি না। তো ওনাকে তো উনি রাস্তা দেখতেই দিয়েছেন, উনি তো মার খেতে এসেছেন। ওনার এই জন্মে উনি জগৎ পিতার সাথে মিট করতেই জন্ম নিয়েছেন যে বাবা আমাকে ক্ষমা করো, আমি আর পারছি না। তো সেই জন্যই উনি জন্মটা নিয়েছেন। সেই জন্য বাবা ঠিক চেষ্টা করেছে, হয়তো বা অনেকের কাছেই চেষ্টা করেছে, উনি কোথাও শান্তি পাননি। লাস্টে বলছে ঠিক আছে দেখি এদিক দিয়ে হয় কিনা, কারণ ওনারা কি থটে ওনারা চলেন, ওই থটটা আমরা চলতেই পারবো না। দেয়ার থট প্রসেস ইজ ডিফারেন্ট, ইটস দ্যাটস ওয়াই দে আর ডিভাইন। তো আমি তো বলবো ওই সময় শ্রীকৃষ্ণ যে যুগে জন্মেছিলেন, সেই সময় যারা তাকে দেখতে পেয়েছে, আমি তো ভাবি যে তাদের যদি পা ধোয়া জল আমরা খাই তাহলেও যদি কিছু করতে পারি, কারণ সাক্ষাৎ ভগবানকে দেখেছে। এইবার আমি শ্রীকৃষ্ণ, লর্ড কৃষ্ণকে তো আমি ইনভোক মনে মনে করেছি, আমাকে তুমি বাঁচাবে, তোমার কাছে আমি নিয়ে আসবো, আমি কিন্তু কিছু জানি না। জগৎ পিতা, তোমাকে এই বাচ্চা মেয়েটাকে হেল্প করতে হবে যাতে এই বাচ্চা ছেলেটা তোমার অব্দি যেতে পারে, তারপরে তুমি কি করবে আমি জানি না। কারণ আমি যখন নিয়ে যাই ডিএলআর, আমি কিন্তু কমপ্লিটলি জানি না যে আমি কি করবো, কারণ আমি তো কিছু করবো না, করবেন তো ওনারা। আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আবার কাজ হচ্ছে বাচ্চাকে বাড়ি ফেরত আনা, কিন্তু বাকিটা সমস্ত তারা। দ্যাট ইজ ইট ইজ ডিভাইন লাইফ রিগ্রেশন, দ্যাট ইজ ওয়াই। কিছু করতেই হয় না নিজেকে। তো তখন আমি দেখলাম যে দ্রৌপদী মা উনি ছিলেন দেবী রূপে, তো কিচ্ছু বলছেন না, সেইং নাথিং, ভাইব্রেশন গরম, ঠিক আছে, ভাইব্রেশন বোঝা যায় গরম। তো আমি মাকে বলেছি যে মা, আই উইল নট সে টু ফরগিভ হিম, আমি বলবো না ওকে মাফ করে দাও, আমি বলবো শ্রীকৃষ্ণকে যে জগৎ পিতা যদি মাফ করে দেন তাহলে আপনিও মাফ করতে পারবেন। কিন্তু আমি এটাও বলছি যে যা করেছে খুব ভালো করেছে না, মাকে অপমান করেছে, নিজের মাকে অপমান করেছে, সেটা তাকে ভুগতে দেওয়া হচ্ছে এবং সে ভুগছে বহু বহু বছর, হাজার বছর ভুগে আসছে। এইবার তো একটু মাফ করাই যায়, তুমি তো মা। এই বলতে বলতে তো আমার কান্না ঝরছে তখন। ওইদিকে কিন্তু ডিএলআর শুরু হবে। তারপরে ওনাকে বললাম যে আপনি বাড়িতে, এটা রাত্রিরে করা হয়েছিল, 11, আমি ডিএলআর নর্মালি 11:30 পরে করি। সেটা কারণ হচ্ছে
11টা অবধি আমরা যত মানুষ আছি না নর্মালি জেগে টেগে আছে, এই কাজের চাপ, অফিসে এটা হলো ওটা হলো, খাওয়া দাওয়ার সময় জানো তো আজকে বস এটা করেছে, এরকম অনেক কথাবার্তা হয়। যদি তুমি প্রপার ওয়েতে মেডিটেশনে বসো, করতে পারবে না মেডিটেশন, কারণ ভাইব্রেশনস তো অনেক হ্যাম্পার্ড হয়, অনেক। এটা যারা বসেন তারা সম্মতি দেবেন যে হ্যাঁ এটা হয়। আফটার 11:30 তখন কিন্তু এমন একটা সময় যে ম্যাক্সিমাম ঘরে সব ঘুমাবে, খুব কম যারা জেগে থাকেন। তো যারা জেগে থাকেন তারা হয়তো টিভি দেখছে বা কিছু, কিন্তু মাথা ঠান্ডা থাকে তখন। সেই জন্য আমরা যখন বসে ওই টাইমটা তখন পুরো বুঝতে পারি ঠান্ডা। আর বলে না রাত্রিবেলা যদি মেডিটেশন করো তাহলে খুব ভালো এফেক্ট দেয়, আবার ব্রহ্ম মুহূর্তে। তো কেন বলা হয় এই কারণে। এবার ওনাকে আমি বললাম যে তুমি তোমার যে পশ্চারে তোমার শুয়ে ভালো লাগছে ওটা করো, যদি তোমার বসতে হয় বসো, যদি শুয়ে করতে হয় করো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না উনি ওনার বাড়িতে কিভাবে আছেন। আমি জাস্ট বলে দিচ্ছি যে একটা ডিম লাইট চলবে আর পাশে জল রাখবে। শুরু হওয়ার আগে ডিএলআর শুরু হওয়ার আগে জল খাবে, ডিএলআর শেষ হওয়ার পর জল খাবে, কারণ ডিহাইড্রেটেড হয়ে যাবে তো, কারণ আত্মার একটা অংশকে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং কার কাছে ডিভাইন গ্রুপে ওখানে ওনাদের এনার্জি উনি তো নিতে পারবেন কিনা ওটা তো আমি জানি না। আমি জাস্ট সারেন্ডার হয়ে গিয়েছি যে এনাকে বাঁচাও, কি করে করবে আমি জানি না, বাট আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। এটাও কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ একটা, আমার ভীষণ ভালো লাগে এরকম চ্যালেঞ্জেস আসলে, যে বোঝা যায় যে আমি পারছি কি না। ইটস আ কম্পিটিশন উইথ মাইসেলফ অনলি, কেউ এখানে না, আমি আমার সাথে কম্পিটিশনে জড়িত। তারপরে আমি ওনাকে যেরকম বলা শুরু করলাম যে আপনার বডিতে আপনি নিঃশ্বাস আস্তে আস্তে নিন, আস্তে আস্তে ছাড়ুন, ডিপ ব্রিদিং প্র্যাকটিস যেটা। তো দেখুন আপনার শরীরে ডিভাইন গোল্ডেন ব্রাইট লাইট এন্টার করছে, সব বলা হলো। উনি কিন্তু, আমি বললাম হ্যাঁ বা নাতে আপনি কিন্তু আনসার দেবেন, বেশি কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু আবার প্রবলেম হবে। উনি না এ করতে করতে উত্তর দিতে দিতে হট করে তারপরে বললাম যে দেখুন কোনো ডিভাইন ব্রাইট লাইট আপনার সামনে এসে গিয়েছে, হ্যাঁ, তো আপনি ওই লাইটটাকে ফলো করুন। দেখুন আপনি ধীরে ধীরে ওই লাইটটা আপনাকে রাস্তা দেখাবে কোথায় যেতে হবে। কিন্তু উনি কিন্তু অলরেডি শরীর, আমি দেখতে পাচ্ছি উনি শরীর ছেড়ে দিয়েছেন, কিন্তু ছেড়ে মানে কি একটা অংশ বেরিয়ে গিয়েছে, উনি কিন্তু ইউনিভার্সে চলে গেছেন, আমি তো দেখতে পাচ্ছি, কারণ আমিও তো ওনার সাথে যাচ্ছি, কিন্তু আই ডোন্ট নো কি হবে এটা কিন্তু আমি জানি না। তারপরে আমি দেখছি যে ওই আমি তখন বললাম যে দেখো একটা পোর্টাল, ও পোর্টালটা দেখো এরকম 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 তোমার চরকির মতন ঘুরছে, পোর্টাল চক্র না, চরকির মধ্যে একটা পোর্টাল ঘুরছে, আর পোর্টালে ওই পারে দেখো কারা কারা দাঁড়িয়ে আছেন। আমি যেটা দেখতে পেয়েছিলাম যে পুরো ওই ডিভাইন গ্রুপ সবার সামনে লর্ড কৃষ্ণা দাঁড়িয়েছিলেন, তার ঠিক পিছনে মা দ্রৌপদী দাঁড়িয়েছিলেন, তারপরে পিছনে আরো অনেকে, ওগুলো বুঝতে পারছি না, বাট এই দুইজনকে একদম প্রমিনেন্ট দেখেছেন, একদম প্রমিনেন্ট। আর আমি কিন্তু ঠিক এইভাবে দেখতে পাই না, আমি কিন্তু বুঝে যাই, হয় না যে আমি বুঝে গেলাম। হ্যাঁ, আমি মুখের জায়গাটা এসে ওনারা যদি পারমিশন দেন তখন পুরো দেখি, আর যদি পারমিশন না দেন আচ্ছা আচ্ছা, কিন্তু বুঝে যাই। আর একটা যে সোল কে এসেছে এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে না, তুমি কিন্তু বুঝে যাবে কে এসেছে, এটা কিন্তু তুমি যদি জানো তাহলে আমি ঠিকই বলছি। তো আমি দেখতে পাচ্ছি যে সবার সামনে লর্ড কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর ঠিক তার পিছনে দ্রৌপদী মা। তো আমি মনে মনে বললাম যে গিভ হিম দ্য পারমিশন টু এন্টার দ্য পোর্টাল প্লিজ, কারণ ও এসেছে ক্ষমা চাইতে, ওকে প্লিজ হেল্প হিম। আমি এইভাবে বলে যাচ্ছি প্লিজ হেল্প হিম, প্লিজ হেল্প হিম। আর আমি ওকে তো ওটা শুনতে দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে তুমি পোর্টালের এইদিকে পা দাও। তখন ও বলছিল যে প্রথমে কষ্ট হচ্ছে, তারপরে ধীরে 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 ঢুকলো। তখন আমি বললাম যে আমি একটা কথা শুধু বলবো তোমাকে, আমি ওনাকে বলছি যে তোমাকে যদি দ্রৌপদী মা ক্ষমা করেন, হ্যাঁ, লর্ড কৃষ্ণা ক্ষমা করেন, তারপরে সবাই যদি ক্ষমা করেন তাহলে একমাত্র তোমার মুক্তি হবে। কোনো একজন যদি ক্ষমা করতে পারলেন না তাহলে বুঝবে তোমার মুক্তি হয়নি। তার মানে কি, তোমাকে ক্ষমাটা সেইভাবে চাইতে হবে, নাভির থেকে আওয়াজটা বেরোতে হবে, গলা থেকে না, নাভির থেকে যখন আওয়াজটা বেরোয় তখন সেটা ভগবানকে ছোঁয়। নাদ বলে না, নাদ, এই জন্যই বলেন নাদ। যখন আগেকার গায়করা গান গাইতেন তারা নাভি থেকে গান গাইতেন, সে কারণে বৃষ্টি নামানো যেত, যেটা একটু আগে বললে, উনি প্রেয়ারটা নাভি থেকে হতো, সেই জন্য বৃষ্টিকে নামিয়ে দিচ্ছে। ডিভাইন তো এমনিতেই আসবে, আমরা স্পেশালি এখান থেকে বলি, এখান থেকে না, নাভি থেকে আওয়াজটা আসে, মানে স্পিরিচুয়ালি। আমি বললাম তোমাকে কিন্তু ভিতর থেকে, মানে একদম কোর টু কোর টু কোর যদি কিছু থেকে থাকে সেখান থেকে চাইবে, জানবে এই সুযোগ বারবার আসবে না, আর নাও আসতে পারে, তাহলে এখানে তুমি তোমার সর্বস্ব দিয়ে দাও, কারণ তোমাকে বেরোতে হবে।
তখন আমি ওনার হায়ার সেলফ দুঃশাসনার হায়ার সেলফকে দেখতে পেলাম যে হি অলসো কেম। দুর্যোধনার হায়ার ওনাকে আমি ইনভোক করলাম যে আপনারা সবাই আসুন, সবাই আসুন, কারণ যখন ক্ষমা চাওয়া হবে তাহলে কি যদি লর্ড কৃষ্ণা পারমিট করে তাদেরও ক্ষমাটা কিন্তু একসাথে যদি হয়ে যায় তো কিছুটা হলেও বেটার। আমি চেষ্টা করব, এরপরে তো আমি আর কিছু করতে পারবো না, যদি জগৎ পিতা না চান আমি এগোতে পারবো না, কিন্তু আমি জাস্ট এইটুকু বলেছি আপনারা সবাই আসুন। কিন্তু সেটা আবার এই আমার ক্লায়েন্টকে বলিনি, উনি তো শুনতে পাচ্ছেন না যে টেলিপ্যাথিক্যালি কি কথা হচ্ছে। তখন আমি বললাম যে তুমি মাটিতে বসো, ঘুটনা টেকে বসো, ঘুটনার মধ্যে মানে ঘুটনায় বসে মায়ের কাছে ক্ষমা চাও, দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার দরকার নেই, বসে ক্ষমা চাও, যেরকম করে আমরা চাই আমাদের থেকে বড় যারা। তুমি কি পাপ করেছো বুঝতে পেরেছো? কাঁদছে, তো তখন কাঁদছে, তুমি বুঝেছো তুমি কেন মেয়েদের সাথে মিশতে পারছো না, তুমি মেয়েকে অপমান করেছো, মা জাতিকে অপমান করেছো, তুমি মেয়ের সাথে মিশবে কি করে, তুমি তো ওখানেই বাধা দিয়ে দিয়েছো নিজেকে। এবং তবে ওইটা ভালো যে ও রেড লাইট এরিয়াসদের মেয়েদের জন্য কিন্তু নিজের 90% স্যালারি দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ও পাপটাকে খণ্ডন করার চেষ্টা করছে কি করে এগোনো যায়, এটা খুব ভালো কাজ করেছে। আমি এটাই বলেছিলাম, আমি এটাই লর্ড কৃষ্ণকে বলেছিলাম যে হি ইজ ট্রাইং হিজ বেস্ট। তো মানে কিছু জিনিস যেটা আমি বলতে চাইছি তোমার কাছে, সেটা এটা যে তুমি যদি ওর উপর রেগেও থাকো, বাবা আমার দিকে একটু তাকাও, আমি যে কটা পয়েন্টস বের করতে পেরেছি তোমারই কৃপায় আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ক্ষমা করো ওকে। তো জানি দ্রৌপদী মাতা যদি ক্ষমা না করতে পারে তুমিও করতে পারবে না, তুমি না করতে পারলে কেউ করতে পারবে না, কেউ না করতে পারলে ওনা পাওয়াও হবে না। তো এভরিথিং ইজ আপন ইউ। এই প্রসেসটা এখনো চলছে তুমি বলে, এটা একটা সেশন। তারপরে ওখানে দেখলাম আমি তো তাদেরকে লর্ডই বলবো, লর্ড দুর্যোধনাই বলবো, লর্ড দুঃশাসনা বলবো, কেন না দে আর ডিভাইন, আমাদের সাথে তাদের কোনো কম্পেয়ার হয় না। তারপরে লর্ড শকুনি মামা, যাকে শকুনি মা বলা হতো, উনিও ছিলেন, মানে পুরো কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তারপরে দুর্যোধনার মায়ের নাম কি ছিল যেন, গান্ধারী মা ছিলেন। হ্যাঁ, ঠিক ওইভাবে যেভাবে আমরা তাদের চিনেছি, হ্যাঁ তারা, এবং আর কাউকে আমি দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি যেন একটা পিছনে রাজসভা টাইপের, পুরো যেন রাজসভা মতন কিছু একটা রাজসভা। হ্যাঁ, আগেকার সেই বুঝতে পারছি যে পিলার্স সব, মানে বুঝে গিয়েছিলাম দিস ইজ দ্য সেন্টার অফ দ্য ডিভাইন ওয়ার্ল্ড, যেখানে এখন এত বড় একটা জাস্টিস হতে যাচ্ছে। বা এটাও হতে পারে যে তোমাকে সেই টাইম লাইনে সেই লুপে নিয়ে গেছে যে এইখানেই সেই জিনিসটা ঘটেছিল আর এই ছেলেটাই করেছে, মানে এই রাজপ্রাসাদ যেখানে হয়েছিল। সো হিয়ার হোয়াট দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, কৃষ্ণ ওয়াজ নট হ্যাপি বিকজ ও তখন ওই রাজপ্রাসাদে ছিল, ও ছিল নিজের জায়গায়, কিন্তু হি ওয়াজ লুকিং থ্রু হিজ ডিভাইন আইজ। তো ওই টাইমটা যখন দেখছিল কৃষ্ণ, তখন কিন্তু ওর লুক ওয়াজ নট গুড, হি ওয়াজ ভেরি অ্যাংরি। ওইটাই তো ভাইব্রেশনস পেয়েছি আমি, ওই ভাইব্রেশনই তো এখনো পেয়েছি। ইউ ক্যান কানেক্ট নাও, এবার কানেকশনটা পাবে। হ্যাঁ, যে ও যখন এটা করছিল তখন ওর পাশে রাধাও ছিল, রাধাও তখন বলছে যে এত কিছু হয়ে যাচ্ছে, দে বোথ ওয়ার অ্যাংরি। সাথে দ্রৌপদী ওয়াজ ভেরি অ্যাংরি, কারণ ওকে তো বাঁচানোর জন্য কেউ আসেনি, সবার হাত পা বেঁধে দিয়েছিল। আমাকে কিন্তু ওই সিনটা দেখিয়েছে, হ্যাঁ আমি না কাঁদতে কাঁদতে, আমিও তো কাঁদছি, আমি কাঁদতে কাঁদতে বলছি যে আমার তোমার উপরে প্রচন্ড রাগ উঠছে, তুমি যে কাজ করেছো, হ্যাঁ কিন্তু যেহেতু তুমি আমার কাছে এসেছো, আমার দায়িত্ব তোমার, যেটুকু আমি ব্লেসিংস পেয়েছি সেটা দিয়ে তোমাকে উপকার করার, এবং তারাই উপকার করবে, আমি কিছু করবো না। কিন্তু আমি তোমাকে এই ব্যাপারে বেশি কিছু, আমি কিন্তু কোনো বেশি সলা পরামর্শ আমি দিতে পারবো না তোমাকে, কারণ তুমি যা করেছো আনপার্ডনেবল। ঠিক আছে, তারপরে আমি বাবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু কেউ একজন যদি ক্ষমা না করে তুমি কিন্তু ক্ষমা পাবে না, এটা কিন্তু জেনে রেখো। তাহলে কিভাবে চাইতে হবে তুমি ভাবো। এরপরে ওখানে যখন উনি ক্ষমা চাইছেন, আমি শুনতে পাচ্ছি উনি মানে ক্ষমাটা যেটা চাইছেন না, লাউডলি চাইছেন উনি ক্ষমাটা, আমি অল্প অল্প শুনতে পাচ্ছি। তারপরে আমি দেখলাম যে ওনার পাশে এসে যাকে আমরা জানি দাতাবীর কর্ণ, সেও ঘুটনা টেকে বসলেন। পুরো কৌরবের যে আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি অনেকে আছে, এটা বোঝা যায়, মানে মাথা স্পেসিফিক্যালি আমি আইডেন্টিফাই করতে পারছি না কে কোনজন, কিন্তু বুঝতে পারছি অনেকের মাথা আমি দেখতে পাচ্ছি, সবাই ঘুটনা টেকে বসে আছে। শকুনি মামা, লর্ড শকুনি মামাকে দেখেছি উনিও ঘুটনা টেকে বসে আছেন, মানে যারা যারা জড়িত ছিল সব দেখেছি এই একটা চান্স, মানে তাদের অংশ যে যেখানেই থাকুক না কেন, কিন্তু একজন এসেছেন, আমরা ক্ষমাটা চেয়ে নি, কারণ এটা একটা পথ জগৎ পিতা করে দিয়েছেন, মিস না হয়ে যায়। মানে বুঝতে পারছো যে কোন লেভেলের এখনো ওখানে ওই ভাইব্রেশনটা আছে, এখনো ওই ওয়ার্ল্ডে।
তখন ও মানে কান্না, আমি শুনতে পাচ্ছি মা ক্ষমা করো, মা ক্ষমা করো। আমি বলছি তুমি কি দেখতে পাচ্ছ দেবী মাকে, দ্রৌপদী মাকে? বলে না, আমি শুধু দুটো বল অফ ফায়ার দেখছি। সামনে লর্ড শ্রীকৃষ্ণাকে বল অফ ফায়ার দেখছে, তার ঠিক পিছনে মা দাঁড়িয়ে আছেন, তাকে বল অফ ফায়ার দেখছে। মানে এরা সব ডিভাইন, তার সামনেও গিয়েছে, আমার গায়ে কাটা দিচ্ছে। এবং আমি ওদিকে নিজেকে, কিন্তু আমি কোথায় দাঁড়িয়েছি আমি জানি না, কিন্তু আমি কন্টিনিউয়াসলি প্রে করেছি কি বাঁচাও বাবা, বাঁচাও ওকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর আমি শুধু দেখছি সবার উপরে ঠিক এরকম ঝাড়লনটা যেরকম তার নিচে আমরা সবাই না, ঠিক উপরে লর্ড শিবার 3টে নেত্র, মানে চোখ দুটো দেখতে পাচ্ছে, ঠিক থার্ড আইটা দেখতে পাচ্ছি, কিন্তু বোঝা। মানে উনি সমস্ত উনি আছেন, সবার উপরে আমি আছি, চিন্তা করে রেখে। আর আমি বলছি বাবা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমি করে যাচ্ছি। কারণ আমি বুঝতে পারছি আমাকে পুরো একটা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওই সমুদ্রের মধ্যে সাঁতার জানি না, তো আমি সাঁতার জানবো কি করে? তারাই যদি হাত দিয়ে তুলে নৌকোর মধ্যে তুলে দেয় তাহলে উঠলাম, নাহলে উঠতে পারলাম না। তো আমি আমার চেষ্টা করে যাচ্ছি, আর ওকে বলছি তুমি হচ্ছে না, তুমি আরো চাও ক্ষমা, আরো চাও। তারপরে দেখছি সব ক্যারেক্টার্স চলে আসছে। তো আমি বলছি যে তোমরা সবাই, আমি তুমি করেই বলি, সবাইকে তুমি করে বলি, তারা কেউ খারাপ মানে না, তোমরা সবাই ক্ষমা চাও, মায়ের কাছে সবাই ক্ষমা চাও, খুব খারাপ কাজ করেছো তোমরা। আমি থাকলে বোধহয় তোমাদের গুলি করে মেরে দিতাম। ওই মুহূর্তে যদি আমি থাকতাম তাহলে আমি জাস্ট এটা এমনি বলছি, মানে কি হয় কি, আমি আমার যে ক্লায়েন্ট তাকে কিন্তু এত ভয় পেয়ে গেলে তো পরে আত্মা নিয়ে টানাইচড়া চলবে। তো আমি ওকে এমন কথা ইচ্ছে করে বলছি যাতে সে একটু রিল্যাক্স ফিল করে, যে তার সামনে বল অফ ফায়ার, দুটো বল অফ ফায়ার, তো এনার্জি তো নিতে হবে, তাকে তো ওই জায়গায় থাকতে হবে। এবং ওনার পাশে যে অন্যরা বসে আছে, উনি বলছে আমি দেখতে পাচ্ছি আমার পাশে অনেকে বসে আছে, সবাই ক্ষমা চাইছে। তো দেখো আমিও হাত জোর করেছি, মানে তখন আমি এইভাবেই ছিলাম যে আমি ছিলাম না ওই সময় যখন হয়েছে, কিন্তু আমিও ক্ষমা চেয়ে যাচ্ছি যে মাফ করে দাও, মাফ করে দাও, ঠিক আছে, এসে যায় জিনিসটা। তারপরে আমি ফিল করলাম যে মা দ্রৌপদী একটু নরম হলেন, খানিকটা একটু নরম হয়েছেন। তো আর ও বলছে যে আমি খুব এক্সস্টেড ফিল করছি, খুব এক্সস্টেড। ও না চলে আসার চেষ্টা করছে। তো না, আমি বলছি না তুমি চোখ খুলবে না, তোমাকে ওখানে থাকতে হবে, চলো আবার চলো, ওটা শেষ হয়নি, ক্ষমার সেশন শেষ হয়নি, তুমি আসবে কেন? যে পারপাসে তুমি গিয়েছো করে ফেরো। বলে আমি পারছি না, আমি ক্ষমা চেয়েছি, আমাকে কিছু বলছে না, শুধু আমি বুঝতে পারছি যে সবাই যেন মানে একই জায়গায় আছি, আমরা সবাই একসাথে আমরা ক্ষমা চেয়েছি, কিন্তু আমি খুব এক্সস্টেড ফিল করছি, আমি থাকতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু তুমি ক্ষমা চাও, তুমি বাবাকে বলো, জগৎ পিতাকে বলো যে আমায় ক্ষমা করে দাও। কন্টিনিউয়াসলি একটাই কথা বলো যে আমার থেকে বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আর করবো না। আর আমি এটাও বলেছি যে তখন বলিনি, এটা পরে বলেছি, সরি, পরে যখন আবার উনি আমাকে ফোন করেছেন, লর্ড কৃষ্ণ ওনাকে নক করেছিলেন আফটার দ্য ডিএলআর। ওকে, লর্ড কৃষ্ণ নকড হিম, নট দ্যাট হি নকড মি। আমি বুঝতে পেরেছি যে মনে হয় এবার ক্ষমা করে দেবে, জাস্ট এটুকু আমি বুঝতে পেরেছি, কিন্তু হয়নি ক্ষমা, ঠিক আছে। তো ওই বলছে আমি এক্সস্টেড হয়ে যাচ্ছি, আমাকে ফিরতে হবে, আমি ক্ষমা চেয়েছি, মনে হয় আমাকে বোধহয় সময় লাগবে এরকম কিছু। আমি ঠিক আছে, আমি দেখলাম যে আত্মা নিয়ে খেলা উচিত নয়, আমি ঠিক আছে তুমি ফিরে এসো, কিন্তু সবার কাছে কখনো তুমি মানে আর জীবনেও এই কাজ করবে না, প্রমিস করে এসো। যেটা আমি তখন আর কি, ওকে আনতে হবে, তো ওখানে এক্সস্ট হয়ে ঘামা শুরু করেছে। তো আমি বলছি বাবা নিয়ে আসি আগে, তারপরে যা হবে দেখা যাবে, কারণ আমি তো ওর সামনে নেই, এই জন্য পিএলআর আমি সামনে করাই, আমি তো সামনে নেই, তো ওখানে যদি কিছু হয় পরে তো পুরো আমার দিকে ঘুরে যাবে। এবার বুঝতে পারছো কিরকম রিস্কি কাজ এটা। ওই জন্য তোমাকে আমি শুরুতে জিজ্ঞেস করলাম না যে এটা কি মানে ডিসঅ্যাডভান্টেজ, মানে এখানে তো একটা আত্মা বেরাচ্ছে, পাস্ট লাইফেও তোমার বডি থেকে আত্মাটা বেরাচ্ছে, ডিএলআরও তোমার আত্মাটা বেরাচ্ছে, বাট দ্য মিডিয়াম ইজ ডিফারেন্ট। তুমি পাস্ট লাইফে, তুমি লাইফের পাস্টে কি ঘটেছে, তোমার পাস্ট জন্মতে কি হয়েছে, তুমি কুকুরে জন্মেছো, তুমি মানুষের জন্মেছো, তুমি কি হয়ে জন্মেছো, সেটা তুমি এই যে ডিভাইন কানেকশন, তুমি মানে যখন এইটা করেছো ডিভাইন কানেকশনে তোমার ডিভাইন, হ্যাঁ ওটার এনার্জি আলাদা। আমার হাত পা দেখা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তোমার সোলটাই তো ট্রাভেল করছে, তুমি যদি সোলটাকে বডির ভিতরে না নিয়ে আসতে পারো তো হারিয়ে যাবে, ওই ইউনিভার্সে হারিয়ে যাবে, আর তখন এখানে পাগল হয়ে যাবে। তো তাহলে আমার কাজটা কি ওখানেই শেষ হয়ে গেল, আমি আর কোনোদিনও পাবো না, কোনোদিনও আমিও ওখানেই শেষ, আমিও পারবো না। আমি ফিরে আসতে পারবো কিন্তু কার্স নিয়ে ফিরবো, তো সেটা তো আমি চাইবো না। তো ওই জন্য দেখলাম ঠিক আছে তুমি চলে এসো, আমি তোমার জন্য মেডিটেশনে প্রে করবো যাতে তোমাকে ক্ষমা করে, কিন্তু আমি জানি না ক্ষমা পাবে কিনা, কিন্তু আমি করবো আমার তরফ থেকে। আমি আপনার চেষ্টা করবো। বললে যে কৃষ্ণ নক করেছে, এটা এরপরে আই এম কামিং। তো উনি ফিরে আসলেন যখন, বলে আমার শরীর ভীষণ খারাপ লাগছিল, আমি এক্সস্টেড হয়ে গেছিলাম, এই জন্য ফেরত এসেছিলাম। না ঠিক আছে ঠিক আছে, এমন তো না যে তুমি রোজই যাচ্ছ ঘুরে আবার রোজই ফিরছো, হ্যাঁ না, আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, কারণ এটাই আমাদের প্রফেশন কাম
প্যাশন। তো বাবা আমাদের ওই এবিলিটিটা দিয়েছেন যে এইটুকু তুই নে, এটা দিয়ে এইটুকু কাজ করিয়ে নে, পুরোটা তোকে দিলাম না, নাহলে মিসইউজ হতে পারে। কারণ আমরা মিসইউজ করতে পারি, উই আর হিউম্যান বিংস, উই হ্যাভ দ্য টেন্ডেন্সি, বা ক্লায়েন্টস মিসইউজ করাতে পারে, এনিওয়ান থ্রু মানি। আমি নিজেকে বলবো না যে আমি খুব ভালো, কিন্তু চেষ্টা করি যাতে লোভ না আসে, এটা চেষ্টা করি। তো নিয়ে এসেছে, আমি বলছি এরপর তুমি হোপোনোপোনো প্রেয়ার ওনাকে দিয়েছিলাম, লর্ড শিবার যে বীজ মন্ত্র ওম নমঃ শিবায়, সেটা দুর্ধর্ষ, ওটা সবার বাপ আমি ভাবি, ওই মন্ত্র হচ্ছে সবার বাপ। তো ওইটা দিয়েছিলাম, আর কয়েকটা মন্ত্র দিয়েছিলাম যে তুমি এগুলো শোনো, হার্ট চাকরা ভাইব্রেশন দিয়েছিলাম। তো বললাম যে তুমি এগুলোতে ফোকাস করো, তোমার যে দরজাটা, সেই দরজাটা খুলে যাবে। তার ঠিক এতদিন বা আমি কিন্তু এটা নিয়ে ভাবছি যে কি হলো, মানে কোনো জিনিস না এন্ড হলে বোঝা যায় যে হ্যাঁ কাজটা শেষ হলো, কমপ্লিট হলো, র্যাপ আপ করলাম, প্যাক আপ হয়ে গেল। কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে না কি প্যাক আপ হয়েছে। হ্যাঁ, আর তারপরও আমি মেডিটেশন করছি, আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু কিচ্ছু এই ব্যাপারে কেউ একটা কথা বলেনি, বিকজ দে নো কি কাকে বলতে হবে, নট ইউ বাট হেম। আমাকে 2 দিন পরে উনি নক করেছেন, 2 দিন বা 1 দিনের মধ্যে নক করে বলে, দিদি আমাকে আরেকটা সেশন নিতে হবে জানো। আরেকটা সেশন নিতে হবে তোমাকে, তোমারটা শেষ হয়নি? না, আমি কালকেই, আমি আবার মানে ঘুমের মধ্যেই নাকি উনি মানে শুয়েছিলেন, উনি বলেন আমি বল অফ ফায়ার, আবার আমাকে নক করলো, ওটা জগৎ পিতাই আমাকে নক করে বলেছে তুমি আবার সেশন করবে, তোমারটা কিন্তু এখনো হয়নি, তোমার পাওয়াটা কিন্তু অর্ধেক হয়েছে, আরো অর্ধেক। আমি কিন্তু জানি না, এই জন্যই বললাম তোমাকে আমি ওই ভদ্রলোকের সাথে কথা বলিয়ে দেবো, কারণ ইট ইজ আ ডিরেক্ট প্রুফ কি আমি কোনো ভুয়া কথা বলছি না, আমি কোনো ভুয়া কাজ করছি না, ঠিক আছে? ইট ইজ হ্যাভিং ডিভাইন কানেকশন। তুই বলছো কি? বলে হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝতে পেরেও পারছিলাম না, কারণ ওনারা বুঝতে দিচ্ছিলেন না যে তোমারটুকু তুমি বোঝো, আমাদেরটা আমরা বুঝবো, এরকম মানে যেটা হয় আর কি, যে তোমার সবকিছু বোঝার দরকার নেই। তো আমি বললাম ভালো হয়েছে, তাহলে কবে করবে? বলে দিদি খুব তাড়াতাড়ি করতে হবে। এটাও আমাকে মানে এই ইনটিউশনটাই দিয়েছে যে ডু ইট ফাস্ট, কারণ কোনো জিনিস যখন শুরু হয়েছে তাতে শেষ না করলে তো চ্যাপ্টার ক্লোজ হবে না। আর আমি যেটা বুঝতে পেরেছিলাম যে মহাভারতের যে স্টোরিটা হয়েছে না, এটা মনে হয় প্রপার এন্ডিং হচ্ছে টু সাম এক্সটেন্ট, যে বিশাল বড় পাপের জন্য মহাভারত যুদ্ধটা হয়েছিল, সেটার বোধ হয় এটা হচ্ছে আ ট্রিবিউট টু মহাভারতা। ইট উইল বি আ ট্রিবিউট ফ্রম জগৎ পিতা অনলি টু মহাভারতা। হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে, মানে আমরা তো মনুষ্য ভাষায় যতটুকু ভালোভাবে বলা যায় আমি এটাই বুঝতে পেরেছি। তখন আমাকে দেখানো হলো অ্যাকচুয়ালি মায়ের সাথে কিরকম ভাবে ট্রিটমেন্টটা করা হয়েছিল। আমাকে দেখানো হলো যে মাকে কিভাবে হেঁচড়ে আনা হয়েছিল। আমি তো বললাম আমি প্রপার পাই না, কিন্তু বুঝে যাই পুরো কিভাবে হেঁচড়ে আনা হয়েছে। আমি এখনো ওই জিনিসটা ভাবলে আমি দেখতে পাবো কোথায় কি করা হয়েছিল। তখন আমি বলছিলাম শোনো, তোমাকে একটা গ্লিমস দেওয়া হবে, এইবার যে ডিএলআরটা করবো একটা গ্লিমস কিন্তু জগৎ পিতাই তোমাকে দেবে যে তুমি কি নৃশংসভাবে কাজটা করেছিলে, কিন্তু তুমি মাকে কিন্তু একটা বল অফ ফায়ারের মধ্যে তুমি মাকে দেখতে পাবে। শুধু বুঝতে পারবে যে তুমি মাকে টেনে আনছো, কিন্তু মা কিন্তু একটা বল অফ ফায়ারের মধ্যে থাকবে। এটা বাবা চাইছেন যাতে তুমি ওই ইন্টেন্সিটিতে না পৌঁছলে তুমি ক্ষমা চাইতে পারবে না, তারপরটা হচ্ছে না তোমার। ওই ইন্টেন্সিটি অব্দি পৌঁছতে হবে যে আমি এই এত বড় ঘৃণ্য কাজ করেছি, যেখানে আমরা বাইরের মানুষের সাথে এরকম বিহেভ করি না, আমি নিজের মায়ের সাথে করেছি। ওই জায়গায় ওই ডটে তোমার ডট মিলতে হবে, তবে গিয়ে তুমি ক্ষমাটা চাইতে পারবে, তবে গিয়ে রিভার্ট ব্যাক করবে তারা। তো আমি বলছি তুমি দেখতে পাবে তুমি কি করেছো, বুঝতে পারবে, কিন্তু মাকে বল অফ ফায়ারের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? যাতে তোমার দরকার নেই তো যে তুমি কিভাবে কি করছো অত পুরোপুরি দেখার, শুধু বোঝো যে তুমি কি করেছিলে। বলে আমি রেডি আছি। আর গতকাল করার কথা ছিল, উনি বললেন যে মনে হচ্ছে বাবা চাইছেন না যে এখনই করতে, 2 দিন পরে করতে চাইছেন। আমি বললাম সে কি, আমি তো চাইছিলাম হয়ে যাক। মানে বুঝতে পারছো যে হাউ দে গেট কানেক্টেড এন্ড দে ডেলিভার দেয়ার মেসেজেস। উনি ওকে বলে দিয়েছে, আমাকে বলেনি, যে তো মানে তুই এইদিকে ফোকাস রাখ, আমরা দেখছি যে ও কখন আসবে না আসবে, ঠিক আছে? আমি বলছি আরে আমি তো প্ল্যান করেছি যে এইবার গিয়ে বলবো যে পুরো শেষটা এভাবে হলো। বলে না, আমি ডেট যা দিল আগামীকাল কিন্তু ওনাকে ডিএলআর সেকেন্ড সেশন করাবো। এভরিথিং ইজ ডিভাইন কানেকশন। তুমি যে আজকে এইখানে রয়েছো এটাও কিন্তু আগে থেকে প্রিডেস্টিনড। আজকে আমার যে দিনটা চলছে, আজকে এইখানে তুমি স্টুডিওতে রয়েছে, স্টুডিও তোমার শুটের আগে আমার আরেকটা শুট হয়েছে, তোমার শুটের পর আরেকজনের শুট আছে, কিন্তু আমি যখন এই চ্যানেলটা দেখছি না, আই অ্যাম ইনটু আ সিমিলার চ্যানেল। মানে আমার আজকে স্পিরিচুয়াল ডে, সামথিং আই এম কানেক্টেড উইথ স্পিরিচুয়ালিটি, নেগেটিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভিটি। আমার পুরো দিনটাই যাচ্ছে, আমার পুরো হাত ঠান্ডা হয়ে গেছে একদম। যদি এসি বন্ধ করে দাও তারপর আমি সেম থাকবো, কারণ as being a spiritual person, can you feel few presence
আমি ওর মানে সত্যি কথা তো প্রেজেন্স তো আমি ফিল করতে প্রেজেন্স পারি বলতে না। ভূত আত্মা বলছি না আমি, বাট ক্যান ইউ ফিল দ্য ডিভাইন প্রেজেন্স? I can feel a spiritual connection. Yes, I can see that I am standing in front of them, and the same sabha I can see. We are sitting in between them, and you are talking, I am talking, but it is the same sabha. কেন জানি না আমি এটা দেখতে পাচ্ছি, আর সবাই দেখছে। হ্যাঁ, হতে পারে যে আমরা এই পোর্টালে আছি, তারা ওই পোর্টালে আছে, বাট ইট ইজ হ্যাপনিং। আর বলে না ভগবান কিন্তু সব শুনছে, বলে না, Obviously, he is into the higher dimension. লিটারালি আমি দেখতে পাচ্ছি তাদের। আমরা তো বলা হয় যে আমরা সব থেকে নিম্নতম ডাইমেনশনে রয়েছি, যেখানে আমরা শুধু নিজেদেরকে দেখতে পাই, আমরা আর কাউকে দেখতে পাই না। দেখতে পাই না। এরপরে যখন একটা লোক মারা যায়, সে কিন্তু আরেকটা ডাইমেনশনে চলে যায়, দ্যাট ইজ কল্ড আ ফিফথ ডাইমেনশন। তো যখন সে ডাইমেনশনে চলে যাচ্ছে, তাকে আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, বাট সে কিন্তু তার উপরে ডাইমেনশনকে দেখতে পাচ্ছে না, সে কিন্তু ভগবানকে হয়তো দেখতে পাচ্ছে না। এত গোটা ডাইমেনশন, যেখানে ভগবান সব ডাইমেনশন কিন্তু দেখতে পায়, দ্যাটস ওয়াই হি ইজ আ ডিভাইন। আর তুমি যেটা বলছিলে, আমি কোনো কানেকশন ফিল করতে পারছি কিনা এখানে, দেখো আমি আই এম ভেরি স্পিরিচুয়াল পারসন, আমি কাউকে বুঝতে দেই, ঠিক আছে, কিন্তু আমি কানেকশন বুঝতে পারি, স্পিরিচুয়াল কানেকশন। আজকে হয়তো আমাকে উপর থেকে হয়তো কোনো কানেকশন বলছে, তুই এই টপিকে কথা বল, তুই এই টপিকটা ভালো বলতে পারবি। সো আমার মধ্যে সেই জিনিসটা কিন্তু চলে আসে। যেরকম মহাভারতের কথাটা আমি কত বছর আগে পড়েছি, আমি তো জানি না তুমি মহাভারতের উপরে তোমার এত আমার জানি না। আমি বলছি, যদি অডিয়েন্স কি বলছে আমি জানি না, বাট আমি কৃষ্ণকে পড়েছি, আমি কৃষ্ণর লাইফ পড়েছি, প্রত্যেকটা রূপ পড়েছি। ও কৃষ্ণ অবতারে যখন গোপাল হয়ে জন্মেছে, কৃষ্ণ, মাধব, প্রত্যেকটা আলাদা আইডেন্টিটি নিয়ে এসেছে কিন্তু, ঠিক আছে। তো প্রত্যেকটা করছি, বাকে বিহারি কেন হয়েছিল, রণছোড়, হ্যাঁ রানছোড় বলতো তো অন্য একজন না, রণছোড় কিন্তু ওনাকে রানছোড়কে গালাগালি দিত। হ্যাঁ, গালাগালি না, ওটা কিন্তু ওনাদের কি হয়, এক একটা ক্রিয়াতে এক একটা নাম পড়ে যায়, কিন্তু ওটা কিন্তু উনি ভালোর জন্যই করেছেন। তো ও বলেছিল যে আমি এটা ভালোর জন্য, কারণ আমার যদি মনে হয় আমি লড়বো না লড়বো, আমি বেরিয়ে আসবো। হ্যাঁ, ওটা তো ওনার, হি ইজ ভেরি রাইট। হ্যাঁ, তুই যদি আমাকে পোক করিস, মারপিট করার জন্য আমি থোড়ি না করবো, আমার ইচ্ছা আমি করবো। যতবার এসে ততবারই তো হারিয়েছিল। হ্যাঁ, তো কতবার আর এক কাজ করা যায়, ওই জন্য উনি হি টুক দ্যাট মেবি প্রত্যেকটা ক্যারেক্টার, কৃষ্ণ ওয়াজ আ মেইন ক্যারেক্টার, তারপরে ওর যে সাইড ক্যারেক্টার যেগুলো করেছে, পার্ট করেছে যেগুলো, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রচন্ড। তুমি যদি দেখো, অর্জুনকে বিয়ে করানোর জন্য যখন নিয়ে যায়, বা ওই যে সভাটায় তীর ধনুক হয়েছিল, ওরা কিন্তু যেতে পারতো না সেই সভাটায়, ওটা কিন্তু কৃষ্ণই একজনের অন্য একটা ক্যারেক্টার ধার করে এসেছিল, একটা বিজনেসম্যানের রূপ ধার করে এসেছিল, সেটার নাম ছিল মাধব। সে এসে ওদেরকে পোক করেছে যে অমুক জায়গায় তো সভা হচ্ছে, আপনারা যাচ্ছেন না কেন। এবার লোকটা দেখানো শুরু করেছে, বাকিরা তো না করে দিয়েছে, আমরা যাবো না, ভীম না করে দিয়েছে, বাকি ওর যারা পাণ্ডব ভাইরা আছে না করে দিয়েছে। অর্জুনকে ও জানে যে অর্জুনের সঙ্গেই হবে, আর হি নোজ দ্য ডেস্টিনি। ও অর্জুনকে পোক করা স্টার্ট করে যে এটা এখানে হবে, এটা এরকম হচ্ছে, ওখানে কিন্তু তীর ধনুকেরই কাজ হবে, তীর ধনুকেরই হবে, ওখানেই হচ্ছে ক্লিক। তারপরে ও দেখছে যে না, এর হচ্ছে না, তাহলে কি করব, তাহলে ওই একটা মন্দিরে দুজনকে নিয়ে আসবো, দ্রৌপদীকেও নিয়ে এসছে, অর্জুনকেও নিয়ে এসছে। সেই মন্দিরে দুজন কিন্তু প্রথমে দেখেছে, ওরা কথা হয়েছে, তখন কিন্তু ব্রাহ্মণের বেশে এসেছিল অর্জুন। তখন ওদের ওই 14 বছরের যেটা ছিল বনবাস ছিল, তখন করছিল, তখন ওই ওটা ছিল। তারপরে আস্তে আস্তে একদিন দেখছে তারপরেও হচ্ছে না, তখন বলছে কি করে নিয়ে যাওয়া যাবে। তারপরে একদিন ওই তীর ধনুক প্র্যাকটিস করছে, পিছন থেকে কৃষ্ণ ওই বিজনেসম্যানের রূপেই এসে আরেকটা তীর চালায়। আচ্ছা, অর্জুনের তীরটাকে পুরো ভেদ করে একদম সেন্টারে চলে যায়। তখন বলছে আপনি এত ভালো তীর কি করেছেন, আপনি তো বিজনেসম্যান। বলছে হ্যাঁ আমি বিজনেসম্যান, তাহলে আমি তীর ধনুক চালাতে পারবো না। এইবার ওর প্রতি একটা আলাদা ফিলিংস আছে, এই লোকটা কে চিনতে পারছে না, কিন্তু কৃষ্ণকে চেনে, কৃষ্ণকে কিন্তু খুব ভালোবাসে, তারা আবার পাস্ট লাইফ থেকে কানেক্টেড, চিনতে পারছে না। তারপরে আস্তে আস্তে করতে এমন একটা পয়েন্টে নিয়ে গেছে যে ওই 5 পাণ্ডব সেইখানে প্রেজেন্ট হলো, তীর ধনুকের সেই যেটা হলো, সেই সভাটা হলো। কিন্তু এখানেও দেখলো যে আরেকটা বিপদ ছিল, যেখানে কর্ণ একমতে ছিল যে কিন্তু ওই তীর ধনুকটা তুলতে পারতো, তার সেই রেসপেক্টটা দিত। ওই তীর ধনুকটা তো শিবের তীর ধনুক ছিল, ও জানতো ওটাকে কি করে তুলতে হয়। তো সেইখানেও কৃষ্ণই আর কি প্ল্যান করে, খেলা করে
মায়া করে তারপরে ওটা ওখান থেকে করে আসতে এটা করছে। মাস্টার্স অফ অল মায়াস। তো তুমি দেখবে প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত ব্রিলিয়েন্ট। ও যে লীলাটা বলে, লীলাটার মধ্যেই একটা ভালোবাসা রয়েছে, ছোটবেলা থেকে করছে, একদম ছোটবেলা থেকে। যখন বড় হয়ে গেছে তখন একজন বলেছিল, কৃষ্ণ লীলা তো बहुत हो गया अभी, तुम्हारा टाइम आ गया, तुम जिस कारण के लिए यहाँ पे आए हो उसको पालन करो। সেটা ছিল মহাভারতের আসল ঘটনা। ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ভাবে। আমি তো আগামীকাল হবে যেটা, সেটা আবার নেক্সট যদি কখনো বসি তবে কিন্তু ভদ্রলোকের সাথে আমি তোমার কথা বলবো ডেফিনেটলি। কিন্তু এটা প্রুফ না, এটা হচ্ছে তুমি নিজে আরো কিছু জানতে, যদি কোনো পয়েন্ট আমার মিস হয়ে যায় উনি তোমাকে সেই পয়েন্টগুলো বলবেন ডেফিনেটলি। কারণ আমিও চাই যে তোমরা জানো যেগুলো হচ্ছে সত্যি হচ্ছে। না দেয়ার ইজ আ কানেকশন। দেখো যারা বিলিভ করে তো বিলিভ করে, যারা বিলিভ করে না ইটস আ ডিফারেন্ট থিং। বাট যদি এইগুলো যদি নাই থাকতো তাহলে না আমাদের পুরাণ থাকতো, না আমাদের বেদ থাকতো, না আমাদের এত ওই মানে মন্দির থাকতো, এত পুরনো মন্দির থাকতো, না মহাভারত থাকতো, না রামায়ণ থাকতো, না আমাদের ইন্ডিয়া থেকে যে সেতুটা গেছে শ্রীলঙ্কা সেটাও তুমি ক্যাপচার করতে পারতে না। তো এভরিথিং হ্যাপেন্ড। আমাদের টাইম লাইনটা আলাদা, তার মানে যে হয়নি তা না। আমি আজকে এখানে বসে আছি, দিস ইজ মাই টাইম লাইন। 50 বছর পরে আমি নাও থাকতে পারবো, তাহলে কি আমার এই টাইম লাইনটা নেই? আজকে এই ভিডিওটা ইউটিউবে যদি থাকে 50 বছর পরে এই লোকটা দেখতে পাবে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো এবার একটু চলে আসি, তো ডিএলআর হয়েই গেল, পিএলআর ও অলমোস্ট সেম। একটু আকাশী রেকর্ডস নিয়ে যদি তুমি বলো যে এটা কি জন্য লাগে আর কিসে হেল্প করে। আকাশিক রেকর্ড কিন্তু একটা মানে মানে কয়েকটা বলবো, ওগুলো কিন্তু একটু ছোট ছোট হয়। আকাশিক রেকর্ড বেসিক্যালি হচ্ছে চিত্রগুপ্তের যে লাইব্রেরি ইন দ্য ইউনিভার্স। আমরা যখন এটা কোর্স করেছি, কিন্তু এটা আমি যে ম্যাডামের কাছে আমি কোর্স করেছি, সেই ম্যাডাম আবার ডক্টর তৃপ্তি জৈনের স্টুডেন্ট। আমি কিন্তু ডক্টর তৃপ্তি জৈনের থেকেই পাস্ট লাইফটা শিখেছি। তো আমি যখন বলেছিলাম ম্যাম আকাশী রিकॉर्ड सीखना है तो बोलो तुम मेरे स्टूडेंट से सीखो, मैं नहीं सिखाती। তো উনি থাকেন ওমানে, ভদ্রমহিলা। 1 বছর ওয়েট করেছি আমি ওনার কাছে শিখবো, কিন্তু শিখবো তো ওনার কাছেই শিখবো, ঠিক আছে? তো উনি যখন 1 বছর পর নক করলেন, তারপরে আমরা গ্রুপ ফর্ম করলাম। তো ওই গ্রুপের মধ্যে উনি অনেকভাবে শিখিয়েছিলেন। তারপরে আমাদের লাইভ এক্সপিরিয়েন্সেস করাতেন যে আমি তোমাকে আমার ক্লায়েন্টের কেস দিচ্ছি, সলভ করো, ঠিক আছে? তারপরে যারা আমরা ওখানে ম্যাডামের কাছে শিখছি তাদেরটা বলতেন যে ওনারটা সলভ করতে গিয়ে এমন জিনিস বেরিয়ে এসছে। এটা হচ্ছে আমরা সাপোজ তুমি আমার কাছে আকাশী রেকর্ড রিডিং করাবে, তো আমি তোমাকে বলবো যে গিভ মি ইয়োর কোয়েশ্চেন্স, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ডিরেক্ট করতে হয়। মানে এটা না হলে কি ওটা না, আমি ওখানে গিয়ে ডিভাইনের সামনে এটা কি না ওটা এটা করতে পারবো না। একদম ডিরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, ইয়েস অর নো, কেন হলো, কি রেমেডি, কি কর্ম ছিল, বেরিয়ে আসবো। ওকে, কোনো ওখানে এক্সট্রা টাইম পাস করতে পারবো না। আর তুমি যে কোয়েশ্চেন আমাকে করোনি সেই কোয়েশ্চেন কিন্তু আমি জিজ্ঞেস করতে পারবো না। ওকে, মানে যে কোয়েশ্চেনস গুলো আমি করবো সেটারই অ্যানসার তুমি নম্বরে করতে পারবো না। ঠিক, আমাকে লিস্টটা দেখে নিতে হবে, তুমি যে লিস্টটা পাঠিয়েছো এই, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যদি দেখি যে উনি জিজ্ঞেস করছে না, তখন বলে দিই কি আস্ক হোয়াটস দ্য পারপাস অফ ইউর লাইফ। সেটা যদি উনি জেনে যান তখন ওনার হেল্প হয়ে করতে। যদি দেখি উনি জিজ্ঞেস করলে নিজের থেকে ফাইন, আর যদি দেখি না উনি করেনি তখন আমরা বলে দিই যে এটা অ্যাড অন করে দিই। অনেকে 13টা থাকে কোয়েশ্চেন, 12টা, 17টা, মাথা খারাপ হয়ে যায়, এত কোয়েশ্চেন নিয়ে যেতে হয়। বাট 48 আওয়ার্স বা 50 আওয়ার্সের সময় আমরা নিয়ে নিই, কি যখন কলিংটা আসে সেই সময় বসলে আনসারসগুলো পাবো, তার আগে আসে না, হুটহাট হয় না। স্পিরিচুয়াল কাজ কখনো হুটহাট হয় না। পারফেক্ট ডিভাইন টাইমে যখন ডিভাইন কল করবে তখনই তুমি যেতে পারবে। তারপরে যখন যাই আমরা নিজেদের বন্ধন তো নিয়েই নিই, যেগুলো আমাদের ম্যাডাম শিখিয়েছিলেন। তারপরে আমাদেরকে ম্যাডাম এটাও করে দিয়েছিলেন যে ইউনিভার্সে আমাদের একটা চেম্বার আছে। ইউনিভার্সে প্রত্যেকে যেন আমরা শিখেছিলাম, প্রত্যেকের আলাদা আলাদা চেম্বার ম্যাডাম দেখিয়ে দিয়েছেন যে নাও ভিজুয়ালাইজ দ্যাট ইউ আর সিটিং ইন ফ্রন্ট অফ ইউর ইনসাইড ইউর চেম্বার। আমি দেখেছি আমার চেম্বারটা ইউনিভার্সে উডেন চেম্বার, যেটা আমার চেম্বার, যেটা হ্যাঁ উডেন, পুরো উডেন। আমি ওখানেই নিজেকে দেখি, কিন্তু আমি যাচ্ছি বারবার, দরজাটা খুলে যখন ঢুকি ওখানেই ঢুকি। তারপরে ওখান থেকে রিডিরেক্টেড হয়ে যাই টুয়ার্ডস দ্য লাইব্রেরি। আর বলে লর্ড ব্রহ্মা, ওনার কাছে পারমিশন নিয়ে ঢুকতে হয়, কারণ হি ইজ অল ইন অল দেয়ার। তো তারপরে লর্ড ব্রহ্মাই সামনে না একটা এরকম উডেন একটা পাথ দেখতে পাই, এক একজন এক এক রকম দেখে। আমি দেখি উডেন একটা পাথ, ওখানে একটা ফোল্ডার মতন আসলো নিজের থেকে, ধাপ করে পড়লো না, জাস্ট আস্তে করে নামলো, পেজটা নিজে থেকে খুলে গেল আর ভিডিও চলতে থাকে। ওকে, অনেকে আবার শুধু লেখাগুলো পড়তে পারে, অনেকে শুনতে পায়, অনেকে ভিডিও দেখতে পায়। আমি তিনটেই পারি, মানে তিনটে বাই ডিভাইন গ্রেস পেয়ে গিয়েছি। তো ওইটা আমি এই কাজে দারুণ এফেক্ট, আমি পুরো দেখতে পাই ইয়ার কখন কি হয়েছিল, টাইমটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ইয়ার কোথায় জন্ম নিয়েছিল কি, এভরি ডিটেলস, জাস্ট লাইক পিএলআর, বাট দ্য পার্সন ইজ নট উইথ মি।
only his questions are with me. ওকে হ্যাঁ, তো আমি নিজে গিয়ে ওগুলো সব দেখে রেমেডি কি এবং মনে রাখতে হচ্ছে আনসার্স গুলো, কারণ ধরুন 13টা কোয়েশ্চেন করেছি, আমার 13টা আনসার আছে, সেটা মনে রাখতে হবে। ওই জন্যে আমি এখন একটা প্রসেস বের করেছি, আমি 2-3 বার যাই, ধরো 6টা কোয়েশ্চেন দেখে আসলাম, আনসারগুলো লিখে ওনাকে পাঠিয়ে বললাম আবার 48 আওয়ার্সের সময় দাও আমাকে, কারণ এটা আমি নিজে বানিয়েছি যে টু গিভ দেম দ্য রাইট আনসার। ও 13টা তো মনে থাকবে না আমার, কারণ ওটা আমার না, ওনার। তো এই করে করে আমি, হ্যাঁ একটা জিনিস বলে দিই, আমার আকাশী রিডিং এ কিন্তু একটু দেরি লাগে, কারণ আমার প্রচুর ক্লায়েন্টসকে ডিল করতে হচ্ছে বাই গডস গ্রেস, তাই জন্য একটু সময় লাগে। রাগ করবেন না, একটু সময় দেবেন, ঠিক আনসার্স পেয়ে যাবেন। তো দিস ইজ দ্য প্রসিজার কি তারপরে ওখান থেকে দেখে আবার আমাদের ওনাদের সম্মতি নিয়ে ফোল্ডার ক্লোজ করে আসতে হয়, ওনার লাইফের যে ফোল্ডার, এবং উনি কতগুলো জন্ম নেক্সট দেবেন এভরিথিং ইজ দেয়ার, কিন্তু ওটা দেখতে পারবো না কারণ ওই কোয়েশ্চেন তো করেনি, তাই না? আমি যদি নেক্সট বার্থ নেই, কোন বাড়িতে কবে কি নামে সব লেখা আছে তোমার। ফর এক্সাম্পল তোমারটাই বলছি, কত জন্ম নিয়েছো, কি কি নাম ছিল, কি কি নেক্সট কটা জন্ম নেবে, কি কি নাম, কি কি ডেজিগনেশন, তোমার সব থাকবে ওখানে। দ্যাট ইজ আকাশিক রিডিং। আকাশিক রেকর্ড মানে এটা, মানে তোমার একটা রেকর্ড আছে, তোমার এভরিথিং ইজ রেকর্ডেড। এবং আগস্ত্য ঋষিমুনি এই জিনিসটা মনে হয় সুপারভাইজ করছেন, যত আর ওনার পাণ্ডুলিপিতে সমস্ত মানুষের সব কিছু লেখা। নারী শাস্ত্রে এখানে একটা জায়গা আছে কিন্তু কালীঘাটে, নারী শাস্ত্র, হ্যাঁ শাস্ত্রালয়া নাম, ওখানে আমি গিয়েছিলাম, এমন রেজাল্ট এসেছে না আমার মাথা ঘুরে গিয়েছিল দেখে। ওখানে আমাদের যিনি অ্যাক্টর চিরঞ্জীব, উনি গিয়েছিলেন, ওনারটা শুনে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি ভেবেছিলাম আমিও যাই। তো 3টে পাণ্ডুলিপির মধ্যে সেকেন্ড পাণ্ডুলিপিতে উড়ে বাপ রে কি বেরোলো, আমি ভাবছি যে দ্যাট ইজ অলসো তোমার ছোট্ট নাম সত্য বেরিয়ে এসছে, নাম, স্বামীর নাম, ছেলে মেয়ের নাম, দাদার নাম, বাবা মায়ের নাম। আরে তাই জন্য তারা এটা আগস্ত্য ঋষিমুনি এটা সবারটা লিখে দিয়ে গেছেন। আমি ফার্স্টে ভাবছিলাম একটা পাণ্ডুলিপি পুরো বেরিয়ে গেল, আর মাত্র 2টো পড়ে আছে, পাবো তো, এগুলো ভিতরে চলছিল। বাট দেন আর কি হয়েছে, আমি নেক্সট কি কি করতে যাচ্ছি এভরিথিং বলে দিয়েছে আমাকে, তাই জন্য আমার ভিশন পুরো ক্লিয়ার। এটাও বলবো বাবার জন্যই হয়েছে, কারণ বাবা চেয়েছেন তুমি জানো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইওর লাইফ, তাহলে ওইটাকে ফলো করে চলো। এটা কিন্তু সবাই পায় না, আমি গেলে পর আমাকে দেবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি কিছু জিনিস লোকেরা চায় বা ডিভাইন কানেকশন চায় বা উপরওয়ালা চায় তুই না জানিস, কিছু জিনিস জানিয়ে দেবে তোমাকে যাতে তোমার ওই পাথটা ক্লিয়ার। আমি পুরো আমাকে এন্ড অব্দি দেখিয়ে দিয়েছে থ্রু শাস্ত্রালয়া কি হোয়াট আর ইউ মেন্ট ফর। এইবার তাহলে আর অন্যদিকে তাকিও না, সোজা চলো, মানে ঘোরা হয়ে যাও আর কি, সোজা চলো। আর আমি আই এম এনজয়িং মাই জব। তো এবার বুঝতে পারছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিএলআর অ্যান্ড আকাশী রিডিং। এরপরে এইবার আসছি আমি ইনসিডেন্টস কিরকম হয় আমাদের যারা আমরা কাজ করছিলাম। আমার তো প্রচুর ক্লায়েন্টসদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে, কিন্তু 2টো এক্সপিরিয়েন্স আমি বলবো। একটা মীরাবাইকে আমি দেখতে পেয়েছিলাম, মানে দেবী মীরাবাইকে দেখতে পেয়েছিলাম, হাউ শি ইজ কানেক্টেড। আর একটা দেখেছিলাম ট্রেন টু পাকিস্তানে যখন পার্টিশন হচ্ছে, যে ট্রেনটা এসেছিল ওই ট্রেনের মধ্যে কি হয়েছিল সেটা দেখতে পেয়েছিলাম, ভেরি টাচি। তো একজন ওটাই আগে বলছি, ট্রেন টু পাকিস্তানে যে ইনসিডেন্টটা হয়েছিল, তো ওই ভদ্রমহিলা বলছেন যে আমার না উনি বলছেন যে আমি আমার পাস্ট লাইফ আকাশী রিডিং করাতে চাই। আমি জানতে চাই যে আমার ভিতরে একটা দুঃখ কেন, আমার সবাই আছে বাড়িতে, বাবা মা ভাই বোনে ভালো সবাই, তারপর মনে হয় কিছু নেই, কেন নেই? তো আমি এটা জানতে চাই। দিস ইজ মাই কোয়েশ্চেন, দিস ইজ দ্য ওনলি কোয়েশ্চেন। তো আমাদের সবাইকেই ম্যাডাম বলেছিল যে দিস ইজ দ্য কোয়েশ্চেন, নাও গো ব্যাক, টেক দ্য আনসার অ্যান্ড কাম অ্যান্ড ওয়ান বাই ওয়ান গিভ দ্য এক্সপ্লেনেশন। আমাদের সবাইকে দিয়ে তো প্র্যাকটিস করাচ্ছেন না। যেটা আমি দেখতে পেয়েছিলাম ওইটা ম্যাডাম সবসময় আমাকে ফার্স্ট জিজ্ঞেস করতো। হ্যাঁ, আর আমার একটা নেচার হচ্ছে কি, আমি নিজেরটা বলে দিই কিন্তু আমি বেরিয়ে আসি গ্রুপ থেকে, আমি আর থাকি না, কারণ বলে দিয়েছি শেষ, অন্যটা শোনার মানে এটা আমার ধৈর্য কম বলতে পারো, দিস ইজ আ ড্রব্যাক। কিন্তু এখন বাবা সেটা ঠিক করেছে, কিন্তু যখন আমি শিখছিলাম 4 বছর আগে তখন এটা আমার ড্রব্যাক ছিল, আমি নিজেরটা বলে দিয়ে বেরিয়ে চলে আসতাম, উচিত নয় কিন্তু আমি করতাম। তো ম্যাডামও আমাকে ফার্স্ট চান্সটা দিল, জানে এরপরে বেরিয়ে যাবে। তখন আমি বলেছিলাম যে আই এম জাস্ট আস্কিং ওয়ান কোয়েশ্চেন, কি তোমার কি পেটের পিছন দিকে পেন হয়, অ্যাবডোমেনের পিছনে? বলে হ্যাঁ। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, পুরো দেখতে পাচ্ছি আর কি, যেরকম ভিডিও চালিয়ে দিয়েছে কেউ। তাই আমি বলছি যে তুমি না 2টো বিনুনি করা একটা পাঞ্জাবি মেয়ে, তোমার কি পাঞ্জাবি দিয়ে খুব টান লাগে? বলে হ্যাঁ, আমার না পাঞ্জাবিদের খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আমি বিয়েও করেছি পাঞ্জাবি, আমি কিন্তু কিছু জানি না। আমি বলছি তোমার পাঞ্জাবিদের উপরে খুব টান, কারণ ওই জন্মে
100 ওই ট্রেন টু পাকিস্তানের টাইমটা কি 46 বোধ হয় না 1946 হ্যাঁ 46 যখন ওই ট্রেনটা এসেছিল পুরো লাশ ভরা ছিল তো আমি বলছি তোমাকে না আমি 13-14 বছরের মেয়ে দেখছি দুটো বিনুনি করা সালোয়ার কামিজ পরা তুমি তোমার ফ্যামিলির সাথেই ওই পাকিস্তান থেকে ফিরছো মানে ইন্ডিয়াতে তো অ্যাটাক হয়েছে তুমি না তোমার দাদার লাশের নিচে লুকিয়ে গিয়েছো দাদাকে মেরে ফেলেছে তার লাশের নিচে তুমি লাশের মতনই পড়ে আছো ওনারা তা কি করছে আমি দেখছি যে তলোয়ার দিয়ে না যারা মরে আছে তাদের উপর এরকম করে মেরে মেরে দেখছে যে বেঁচে আছে কিনা মানে এটা লিটারালি দেখছি হ্যাঁ তখন যারা লোকাচ্ছে তারা মারা যাচ্ছে এরকম ওর এই পেটের এই সাইড দিয়ে ঢুকে গেছিল তলোয়ারটা কিন্তু তারপরেও মুখ বন্ধ রেখেছিল যে আওয়াজ করবে না ওর চোখের সামনে ওর বাবা মা ভাই বোন সবাইকে মেরে ফেলা হয়েছিল সেইখান থেকে স্টাক এনার্জি কিভাবে আসে আমাদের লাইফে দেখো এই যে প্রথমে জিজ্ঞেস করছিলেন না পাস্ট লাইফে আমি বলছিলাম স্টাক এনার্জি ওই যে একটা নিজের চোখের সামনে দেখা যে আমার বাবা মা ভাই বোন সবাই মারা গেল আর আমি আমার দাদার লাশের উপরে নিজেকে লুকিয়ে রেখেছি যাতে আমি বেঁচে থাকি এই যে একটা বিশাল বড় আবার কাটা দিচ্ছে বিশাল বড় একটা ধাক্কা যে বেঁচে থাকতে হবে যে করে দাদার লাশকে ঢাল বানিয়েও বেঁচে থাকতে হবে সেই বাচ্চা মেয়েটা কতটা স্ট্রং তাহলে ভাবো ওর এই যে তলোয়ার দিয়ে এরকম চেক করছে ওর পেটের এখান দিয়ে ঢুকে গেছিল কিন্তু পুরো ছিল যাতে কোনো আওয়াজ না বেরোয় তারপরে ওটার পরের সিন দেখলাম যে ও দিল্লিতে ওই ক্রাউডের মধ্যে ওকে দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করা কিন্তু তারপরে আর কিছু দেখতে পাইনি আমি বললাম যে তোমার যে দুঃখ ওটা ওই যে আগের লাইফ ওখান থেকে এসছে এইটা আমি দেখতে পেলাম তো পুরো ফ্যামিলি মেম্বার্সকে মেরে দেওয়া হয়েছিল সে কারণে তুমি যে ফ্যামিলি মেম্বার্স পেয়েছো ভালো কথা কিন্তু তোমার ওই দুঃখটা তুমি ভোলাতে পারোনি তো হোয়াট ইউ হ্যাভ টু ডু ফরগিভ তুমি যারা মেরে দিয়েছিল তাদেরকে ফরগিভ করে দাও কারণ দ্যাট ওয়াজ আ টাইম একটা ফেজ যাচ্ছিল ওই ফেজে সব পাগল হয়ে গিয়েছিল ঠিক আছে ওই আগুনের সব জায়গায় আগুন লেগে গিয়েছিল তো ওইটাকে যদি মাফ করতে পারো তাহলে তোমার ব্যথা থেকেও তুমি বেরিয়ে আসবে এবং তোমার লাইফও চেঞ্জ হয়ে যাবে তুমি সবার মধ্যে থেকে ভালো থাকবে সবার মধ্যে থেকে একা হবে না এটা একটা ইনসিডেন্ট আরেকটা ইনসিডেন্ট মীরাবাই এটা মানে ম্যাডাম বাধ্য হয়ে ম্যাডাম তো অডিও কলে করতেন ভিডিও কল করে দিয়েছিলেন এটা এমন মানে আমিও ভাবতে পারিনি যে এরকম দেখতে পাবো তো সেইভাবে যখন উনি বললেন যে আমার না গান গাইতে ভালোবাসি আমি খুব সিঙ্গার হতে চেয়েছিলাম কিন্তু আমাকে উঠতে দেওয়া হয়নি সব দিক দিয়ে আমাকে সবসময় আটকে দেওয়া হয়েছে আমার খুব দুঃখ হ্যাঁ আমি ভজন গাইতে খুব ভালোবাসি কিন্তু ভজন করতে দেবে না মানে ওনার কথা বলছেন আর কি আচ্ছা দাঁড়াও আর উনি বলছেন পারপাস অফ লাইফকে আমি নিজেই যাই না বাঁচতে ইচ্ছা করে না তখন ম্যাডাম বললো নাও ইউ অল গো থ্রু হার লাইফ অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ ক্যান সি তো সবার আগে তারপরে 20 to 30 মিনিটস ম্যাডাম দেয় আবার কি প্রথমে ম্যাডাম 1 ঘন্টা সময় দিতেন যে 1 ঘন্টার মধ্যে দেখে ফেরো তারপরে সেটা করে দিলেন 40 মিনিটস তারপরে করে দিলেন 30 মিনিটস তারপরে করে দিলেন 25 মিনিটস তারপরে করে দিলেন 15 মিনিটস মানে কি বুঝতে পারছো ম্যাডাম আমাদের প্রো কি করে বানিয়েছে এই যে আজকে সবার এত হেল্প করতে পারছি এর পিছনে তাদের অবদান আছে তারা আমাদের এইভাবে প্রো বানাতে সাহায্য করেছে হ্যাঁ তো তাদের ছাত্রী হয়ে মানুষের মধ্যে যে এইভাবে ছড়িয়ে যেতে পারবো এটা আমি নিজে ভাবিনি যখন শিখেছি তো 15 মিনিটের মধ্যে করে বেরোতে হয়েছিল যেটা ভেরি টাফ ভেরি ভেরি টাফ তো আমি যেটা দেখতে পেয়েছিলাম যে ওমা এটা তো দেখছি অন্য ধরনের রাজস্থানী ফোর্ট একটু অন্য ধরনের দেখছি হ্যাঁ ফোর্টের মধ্যে 2-3টে বাচ্চা ওই যে ঘাগরা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাসছে খেলছে এবং তারপরের সিন দেখলাম ঠিক যে সিনগুলো দরকার ঠিক সেই সিনগুলোই কিন্তু আমাদেরকে দেখানো হয় মানে ধরো আমাকে এই সিনগুলো দেখানো হলো অন্যরা কিছু দেখবে তো আচ্ছা এবার একটা কোয়েশ্চেন আসতে পারে অডিয়েন্সের যে সবাই কি সেম জিনিস দেখবে ভগবান কি করেন তো আমাকে একটা সিন দেখালো একটা মেজর ইভেন্ট আমাকে দেখিয়ে দেন ওনাদেরকে ওনার লাইফের আরেকটা কোনো মেজর ইভেন্ট দেখাবে যেটা আবার আমি জানবো না এইভাবে কিন্তু আমরা 15-16টা ইভেন্ট ওনার লাইফেরটা দেখতে পাবো কিন্তু সেম ইভেন্ট কিন্তু আমরা দেখি না এটা হচ্ছে ডিফারেন্স ঠিক আছে এর মানে এই কোয়েশ্চেনটা আসতে পারে ওই জন্যই বলে দিলাম তারপরে আমি দেখছি মীরাবাইকে আর সোলকে চেনাতে হয় না সোলকে হ্যাঁ না তো আমি দেখলাম মীরাবাই ঠিক ওরভাবে গান করছেন আর উনি ওনার পাশে সখী ওনার খুব মানে ক্লোজ ফ্রেন্ড উনিও গান করছেন কি ভজন অফ হোম লর্ড কৃষ্ণ ঠিক আছে এবং খুব আনন্দ করছে দুজন মানে সখী মানে প্রাণের বান্ধবী যে সব কথা তাকে বলা যায় এরকম উনি মীরাবাইয়ের সাথে এমন ভাবে কানেক্টেড মীরাবাইয়ের সোল ওনারটা মনে পড়েছে আমার উনি কিন্তু এখনকার দিনে উনি কিন্তু গায়িকা কিন্তু উঠতে পারছেন না সবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজে উঠতে পারছেন না তো ওনার ডিসস্যাটিসফ্যাকশন এখানেও আছে যে আমি কেন উঠতে পারছি না কি কারণ তো তখন দেখছি যে মীরাবাইয়ের সাথে উনি ক্লোজ ফ্রেন্ড ছিলেন এই জন্য গানটা ওনার রক্তে
ব্লেসিংসটা মীরাবাই ওয়াজ দ্য রিইনকার্নেশন অফ দেবী রাধা, এটা আমরা সবাই জানি। তাহলে ডিরেক্ট দেবী রাধার সাথে উনি কানেক্টেড, আর যার গান স্তুতি করছেন সে হচ্ছেন লর্ড কৃষ্ণা। তাহলে মাস্টার অফ অল আর্টস লর্ড কৃষ্ণা, তার সাথে উনি কানেক্টেড। কিন্তু উঠতে হবে, কোথায় স্টাক হয়ে আছে এনার্জিটা, সেটা হচ্ছে যে উনি হয়তো না বাবা মা বিয়ে করাতে দিতে চাইছে, উনি বলছেন বিয়ে করবো না, আমি ভজন গেয়ে তো আমার দিন চলে যাচ্ছে, আমার বান্ধবীর সাথে আমি খুব ভালো আছি, আমি বিয়ে করতে চাই না। এই জায়গাটা থেকে স্টাক এনার্জিটা ফর্ম হয়েছে। বাবা মা রেগে যাচ্ছে, ওর বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করছে না, এইভাবে কি চলবে কিনা। মীরাবাই তো বিয়ে করে চলে গেলেন। মানে মীরাবাই কেমন একটা ফেস দেখছি যে উনি কিন্তু 24-25 বছরের বা 20-21 বছর বয়সে, হ্যাঁ আমি এরকম দেখছি ওনাকে, মানে বা এরকম 18 থেকে 20-র মধ্যে দেখছি, হয় বিয়ে হয়ে গিয়েছে নয় বিয়ে হবে। তো বলছে আমি আমার বান্ধবীর সাথেই থাকতে চাই, আমি ওর সাথে, ও যেখানে থাকবে আমি থাকবো, আমি বিয়ে করবো না। তো এই যে একটা ঝামেলা থেকে স্টাক এনার্জিটা ফর্ম করেছে, সেটা এই লাইফে এসছে। উনি ওনার বিয়ে করার পরও শান্তি পাচ্ছে না, ওনার বরের দায়িত্ব ওনাকে নিয়ে চলতে হচ্ছে, বর পুরো ওনার উপরে চাপিয়ে দিয়েছে এভরিথিং। এটা তো বুঝতেই পারছো কিরকম স্টাক এনার্জি। বলে আমি গান করতে ভালোবাসি, আমার ঠিক যখন গানের রেওয়াজের সময় হবে ডিস্টার্ব করবে কেউ না কেউ। ওই যে বাবা মায়ের যে রাগটা, সেই রাগটা কর্মায় ফর্ম করে গিয়েছে, সে কারণে উনি এগোতে পারছেন না। তখন আমি বললাম যে আই ক্যান সি মীরাবাই, she is divine, she is standing and she is blessing you. আপনি শুধু মাথা নত করে ওনাকে বলুন আপনাকে ব্লেসিংসটা ঠিকভাবে দিতে, যাতে এই স্টাক এনার্জিটা এখানে এন্ড হয়ে যায়, কর্মা শেষ। আর আমাদের আরেকটা জিনিস করতে হয়, কর্ড ডিসকানেক্ট করাতে হয়। যদি কর্ড, আমরা জিজ্ঞেস করি ক্লায়েন্টসকে কি ক্যান ইউ সি দ্য কর্ডস, তখন বলে হ্যাঁ, অ্যান্ড ওইটাকে আগে ডিভাইন গোল্ডেন ব্রাইট লাইটে কালার করুন, দেখা যায় যে ধীরে 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 কালার হয়ে যাচ্ছে। বলো এইবার আমি লর্ড শিবাকে বলি যে প্লিজ ডিসকানেক্ট দ্য কর্ড। আমরা ওটা একটা প্রসিজার আছে রেকিতে, ওভাবে কর্ড ডিসকানেক্ট করাই আমরা, তারপরে কি কর্মাটা খতম, মানে ওখানে রিগ্রেশন হয়ে গেল। এটাই ইভেন আকাশের কর্ডেও কিন্তু এই জিনিসগুলো হয়, সবকিছুই তো কোরিলেটেড, ইউ ক্যান জয়েন দ্য ডটস অ্যান্ড দেন ইউ ক্যান কাম টু ডিভাইন। তো সেটা করানো হলো। যেই বলেছি মীরাবাইকে দেখতে পাচ্ছি, ম্যাডাম ভিডিও কলিং করে দিয়েছে। তো ম্যাডাম ভিডিও কলিং করে দেওয়াতে আমি তো চমকে গিয়েছি, যে বিকজ উই আর নট অ্যাকাস্টম উইথ দ্যাট। তখন ডিরেক্ট দেখলাম ওই ভদ্রমহিলা ম্যাডামকে দেখলাম, তারপর ওই ভদ্রমহিলাকেও আসতে বলেছে যে ভিডিও কলিং এ আসুন আপনি। তো উনি যখন ভিডিও কলিং এ আসলেন, আমি যখন বলে যাচ্ছি আরো বলছি যে মীরাবাইয়ের বিয়ের সময়টা উনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ বয়সটা কিন্তু বলতে পারছি না এখন, আমি কন্ট্রাডিক্টরি কথা হয়ে যেতে পারে, বয়স বলতে পারছি, শুধু বলছে বিয়ের সময়টা উনি কাঁদছেন, যে ওই যে সখী চলে যাচ্ছে, উনি তখন পুরো ওই ফিলিংসটা পেয়ে গিয়েছেন, সোলটা কানেক্টেড হয়ে গেছে, পুরো ফিলিংসটা পাচ্ছেন যে ও বেরিয়ে যাচ্ছে, আর আমি ওকে পাবো না আমার লাইফে, আমার কোথায় চলে যাবো, আর কোনদিন দেখা হবে না। তখনকার দিনে তো এত ইজি ছিল না কানেকশন, নো ফোন নাথিং। তো ওই ফিলিংসে তো ওটা ঝরঝর করে কাঁদছে। তখন আমি বললাম যে এত কাঁদবেন না, আমি কিন্তু মীরাবাইকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু চলে এসেছেন, উনি আপনাকে জড়িয়ে ধরতে চাইছেন। তো আপনি ইউ ক্লোজ ইউর আইজ থ্রু ইউর থার্ড আই, লুক অ্যাট হার, শি ইজ দেয়ার ফর ইউ, জাস্ট গিভ হার আ হাগ, এমব্রেস হার। তো এই করতে করতে পরের জিনিসটা উনি কান্না থামিয়ে, শি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড শি সেড থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ফিলিং সো ব্লেসড ফ্রম ইনসাইড। আমি এত বছর যে কোয়েশ্চেন নিয়ে খুঁজেছি, আমার আজকে যা বয়স, আমি বললাম প্রথম আমি যেন শান্তি পেলাম। মানে ওনার সোল যে ডিপার্টেড হয়ে গেছিল সখীর থেকে, সে এত বছর পর আবার এক হলো, ইউনাইটেড হলো, এই যে উনি পেলেন। তারপরে কিন্তু আমি ওনার ব্যাপারে কিছু জানি না, কারণ উই ওয়্যার অল স্টুডেন্টস। তারপরে উনি কোথায় গেছে না গেছে আমি কিছু জানি না, কিন্তু আমি এটা জানি যে এই ইনসিডেন্টটা না উনি ভুলবেন, না আমি ভুলবো, না আমাদের ব্যাচমেট কেউ বলবে, না ম্যাডাম ভুলবে, এটা আমি জানি। অ্যামেজিং মানে ইনসিডেন্ট, তুমি যেই কাজটা করছো সেখানে তোমাকে একটা ডিভাইন কানেকশন, ডিভাইন পাওয়ার দিয়ে রেখেছে। আমি এক্সপেক্ট করব এরকম আরো ইনসিডেন্ট তুমি পরের পডকাস্টে লাইভ এক্সাম্পল দিচ্ছি। এই যে ঘড়িটা পরে আছি না, দিস ইজ টাইটান রাগা, আমি দেখিয়ে দিই, কেউ দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, আমি দেখিয়ে দিই। আমি লাইফে সবসময় ইএমআই দিয়ে জিনিস কিনেছি, কিন্তু তোমাদের সবার ভালোবাসার জন্য আমি একবারে পে করতে পেরেছি। সো থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে পড়ে এসেছি, আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি এটা বলবো, বলে বলিস, বিকজ আই টেক হিজ পারমিশন। তো বাবা বলে বলিস, কিন্তু এমন ভাবে বলিস যাতে অডিয়েন্স বুঝতে পারে। তো আই থিঙ্ক অডিয়েন্স অব্দি আমি যেতে পেরেছি, যে অনলি বিকজ অফ অল অফ ইউর লাভ আই ওয়াজ এবল টু বাই দিস ওয়াচ উইদাউট ইএমআই। থ্যাংক ইউ সো মাচ। দারুণ ব্যাপার। আমরা আবার একটা তোমার সঙ্গে পডকাস্ট করব, সেখানে আমরা আরো ইন ডিটেলসে কথা বলবো
অ্যাবাউট আকাশি রিডিংস, আবার এই ডিএলআর এর যে সেকেন্ড যে এখন তো তোমার রিয়েলার সবে, therapy টা হ্যাঁ সেকেন্ড সেশন কি হবে Right. কালকে, সেটা তো আবার আরেকটা নতুন এপিসোড একটা আসবে, অ্যান্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টকিং টু ইউ। আমার মনে হয় আমাদের Same দুজনের here. যে স্পিরিচুয়াল কানেকশনটা কোথাও না কোথাও একটা জায়গায় ক্লিক করেছে। দ্যাটস ওয়াই কি বলতো আমাদের কথা বলতে ভালো লাগছে, এই টপিকটার উপর কথা বলতে ভালো লাগছে। অবভিয়াসলি পডকাস্টটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে পডকাস্টটাকে তুমি আমাকে হেল্প করেছো অনেক কিছু বলতে, ইউ গেভ মি দ্য পয়েন্টস, সো Right. ইউ আর অলসো ইজ অলসো ওয়েল লার্নেড পারসন, বলে দিলাম। তো না না, আমি কিন্তু হাত পা দেখতে পারি না। না ঠিক না আছে? সেটা বলছি So, না, বাট দ্যাট ইজ আ ভেরি গ্রেট পারসন। কি এখানে শুধু উনি কোয়েশ্চেন করছেন না, উনি আমাদের পয়েন্টস ইনডিরেক্টলি উনি আমাদের পয়েন্টস দিয়ে দিচ্ছেন যে এই পয়েন্টে এইভাবে বলবে, এইভাবে বলবে, মানে উনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট ডিভাইন ইজ কমপ্লিটলি Right, ইনসাইড right. হিম, ডিভাইন ইজ হেল্পিং হিম টু হেল্প আস। তো থ্যাংক ইউ সো মাচ রিনিতা। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, রিনিতা ইজ অলসো দেয়ার ইন অ্যাস্ট্রোটক। অ্যাস্ট্রোটকে আর শাসা রয়েছে। তো যারা রিনিতার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে চাইছো, অবভিয়াসলি এই পডকাস্টের মাধ্যমে তোমরা তাকে যোগাযোগ করতে পারবে। তার নাম্বার অ্যান্ড ডিটেলস উইল বি মেনশনড ইন আওয়ার ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ডেসক্রিপশন। এছাড়াও যদি কেউ অ্যাস্ট্রোটকের মাধ্যমে যেতে চাও, তাহলে ডেফিনেটলি অ্যাস্ট্রোটক অ্যাপে গিয়ে ইউ ক্যান সার্চ শাসা, সো ইউল গেট রিনিতা ওভার দেয়ার। আর রিনিতা, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে, মানে টিআরসি ফ্যামিলির পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে আমাদের Thank জন্য। you. সো দিস ইজ ফ্রম আর টিআরসি পডকাস্ট। Wow. আর এখানে আরেকটা কার্ড দেওয়া আছে, দ্যাট ইজ মিমো ফ্যাশনস। মিমো ফ্যাশনস বেসিক্যালি একটা কোম্পানি যারা লেডিস গার্মেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ আমাদেরকে দেয়। সো ইউ ক্যান গেট ডিসকাউন্টস আপ টু 10 to 15% যাদের কাছে কার্ড আছে। সো ইউ ক্যান গো অ্যান্ড টক টু হার ইফ ইউ ওয়ান্ট এনিথিং, শি উইল For বি sure. দেয়ার। অ্যান্ড আজকের পডকাস্টটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি আমাদেরকে জানিও, বিকজ আজকে আমরা এমন একটা টপিকে কথা বলেছি, ইট ওয়াজ লাইক পিএলআর ডিএলআর, বাট উই অ্যাকচুয়ালি স্পোক অ্যাবাউট ডিভাইন কানেকশনস, Correct. মহাভারত, কৃষ্ণা। আমার মনে হয় এপিসোডটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এপিসোড হতে চলেছে। অনেক সাহস জোগাড় করে বলতে হয়েছে, প্লিজ একটু বুঝে কমেন্ট করবেন, কারণ খুব খুব লাগে কিন্তু ভিতরে। অবভিয়াসলি আমাদেরকে কমেন্টে জানান যে আপনার কেমন লেগেছে। আমরা খুব শিগগিরই আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি কামিং ফ্রাইডে 7 PM অ্যাজ ইউজুয়াল। তো আমাদেরকে অতটাই ভালোবাসা দিন যতটা আপনারা সবাইকে দিচ্ছেন। সো ইউ আর অলসো আ পার্ট অফ টিআরসি পডকাস্ট ফ্যামিলি। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার অ্যান্ড লাইক করতে অবভিয়াসলি ভুলবেন না, আর কমেন্টে জানান যে রিনিতার আর আমার এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট পডকাস্টে।